আচ্ছা, আমাদের আজকের এই মিট আপ গল্পগুজবের ক্লাস। বেশ কিছু জিনিস হচ্ছে আমরা গল্পে গল্পে আজকে শুনবো, শেয়ার করবো, এবং আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, আপনাদের কিন্তু আজকে অনেক বড় চান্স। যত রকম প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, সামনে থেকে বা ক্লাস শেষ করার পরেও আমাকে নিয়ে বসতে পারেন। বুঝতে পারছি? ইনশাল্লাহ এত কষ্ট করে আসছি, কিছু নিয়ে তো যেতে হবে, ঠিক কিনা? আর যারা আসতে পারেনি তাদেরকেও হচ্ছে যে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। ব্যাপারটা হচ্ছে, তাদের যে আসার একদমই ইচ্ছে ছিল না এরকম কিন্তু আমাদের চিন্তা করা যাবে না, তাই না? তাদেরও কিন্তু ছিল। আপনারা হচ্ছে একই ব্যাচের ক্লাসমেট, এতদিন ধরে একসাথে আছেন, সামনেও থাকবেন। তো তারা যে আসতে পারেনি, অনেকের কিন্তু খারাপ অনেক বেশি লাগতেছে, যে আমি যেতে পারলে হয়তো অনেক ভালো লাগতো। তো তাদেরকে হচ্ছে এটা ভাবা যাবে না যে ইচ্ছে করে আসলো না বা আমাদেরকে কন্ট্রিবিউট করলো না, আসলে অনেক ভালো হতো। তো আসলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রবলেমগুলোকে বড় করে দেখি, বা যা আমাদের সাথে ঘটে সেটাকেই দেখি, কিন্তু আমরা কারো সিটে বসে কিন্তু তারটা বুঝতে পারি না, তাই না? ওকে, এই জন্য আমি এটা রেকর্ডও করে দিচ্ছি যাতে তারাও পরে বুঝতে পারে যতটুকু আমরা আলোচনা করি, ঠিক আছে? ওকে, প্রথমত হচ্ছে আপনাদের ফেসবুক, আপনাদের যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, এই এইটার উপরে কাজটা শেখা কমপ্লিট আমাদের কোর্স অনুযায়ী। বুঝতে পারছি? আপনাদের এই কনসেপ্ট কমপ্লিট। আমি কিন্তু বলছি যে কোর্সের, আমাদের কোর্স আউটলাইন অনুযায়ী। বাট ইউনিভার্সালি যে আপনাদের ফেসবুক মার্কেটিং এর সব কাজ শেখা শেষ হয়ে গেছে, এটা কোনোভাবেই মাথায় আনা যাবে না। আমাদের কোর্সের যে কারিকুলাম, এতটুকু আমরা কমপ্লিট করতে পারছি, এবং এটা প্রুভেন যে যারা হচ্ছে এতখানি কমপ্লিট করতে পারে তারা হচ্ছে অন্য টপিকের কাজ, ধরলাম যে সামনে আমাদের আরো অনেক কিছু আছে, টুইটার অ্যাডস, লিঙ্কডইন, গুগল, ইউটিউব, আরও ট্র্যাকিং ফ্র্যাকিং এর অনেক অ্যাডভান্স বিষয়বস্তু কিন্তু আছে। এতটুক যদি কেউ কমপ্লিট না করে, ধরলাম যে এরপর থেকে আমার আর কাজ করা সম্ভব হয়নি, হয়ে যেতে পারে না এরকম, বাট এতটুক পর্যন্ত যারা প্রফেশনালি কমপ্লিট করছে, এটা হচ্ছে প্রুভেন যে তারা এই সেক্টরটাতে ভালোভাবেই কাজ করতে পারবে। তো আমরা তো সবাই পারবো, বিশেষ করে আপনারা তো অবশ্যই পারবেন, ঠিক কিনা? ওকে, ইনশাআল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে, কোনো একটা কনসেপ্ট যখন শেখা শেষ হয়, মানে কোনো একটা কোর্সের আউটলাইন বলেন বা যাই বলেন, বা আপনার বইয়েরও দেখবেন একটা সিলেবাস থাকে, থাকে কিনা? তো সেই বইয়ের সিলেবাস অনুযায়ী কি আমরা সব শেষ করতে পারি? পারি না কিন্তু। তার জন্য তো যে পরীক্ষায় ফেল করি ব্যাপারটা কিন্তু এরকমও না। ব্যাপারটা হচ্ছে যে সব কিছুর একটা স্টেজ থাকে, যে স্টেজটা কমপ্লিট করতে পারলে আমরা হচ্ছে পরের স্টেপে ইন করতে পারবো। আপনারা ঠিক এই পর্যায়ে আছেন, যে আমাদের হচ্ছে মার্কেটিং এর অনেকগুলো সেক্টর নিয়ে আমরা কাজ করব, অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করব। এর মধ্যে সবচাইতে যেটা বিগেস্ট প্ল্যাটফর্ম, এইটাই আপনারা কমপ্লিট করে ফেলছেন। নিজেকে হচ্ছে অবশ্যই আজকে থেকে পরিচয় দিতে পারেন যে আমি হচ্ছে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি কিন্তু বলিনি ফেসবুক মার্কেটার, বলেছি ডিজিটাল মার্কেটার। এরকম কিছু কোশ্চেন আমি পাই যে আমি কতখানি কোন টপিকের কাজ শিখলে নিজেকে বলতে পারবো আমি এখন একজন ডিজিটাল মার্কেটার। এইটার অ্যান্সার হচ্ছে এরকম, যে আপনি ডিজিটাল মার্কেটিং এর যত যত স্ট্র্যাটেজি আছে, যত ইন্ডাস্ট্রি আছে, যত প্ল্যাটফর্ম আছে, এর মধ্যে একটা যদি কাজ ভালোভাবে শিখতে পারেন এবং সেটা নিয়ে কাজ করেন, আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। বুঝতে পেরেছে? তো এটাই যদি হচ্ছে এটার ব্যাখ্যা হয়, তাহলে আমরা তো এখন একজন ডিজিটাল মার্কেটার, ঠিক কিনা? তো এটা হচ্ছে নিজেকে আগে বিলিভ করাতে হবে, নিজেই নিজেকে আগে বিলিভ করাতে হবে আমার মধ্যে একটা স্কিল আছে। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ম্যাক্সিমামের মধ্যেই একটা এরকম জিনিস বিল্ড হয়ে যায়। এই বিলটা হয় এরকম যে হয়তো কোনো ক্লাসে ভালো করতে পারেনি, কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট হয়তো ঠিকঠাকভাবে হয়নি। তো বিভিন্ন ইস্যুর কারণে মনে হতে পারে যে আমার কাজটা পরিপূর্ণ শেখা হয়নি, বা আমি আসলে পুরো কাজটা শিখতে পারিনি। এই জন্য হয়তো আমি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবো না, বা আমি হচ্ছে কাজের জন্য এখনো রেডি না, এরকম কিন্তু কিছু জিনিস মনে আসতে পারে। এই টাইপের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো বাদ দিতে হবে। সবসময় নিজেকে বোঝাতে হবে এরকম যে মার্কেটিং এন্ড ইন্ডাস্ট্রিটা অনেক বড়, আমি যে কিছুই শিখি নাই তা না, আবার সব শিখে ফেলছি ব্যাপারটা তা না। আমি যতখানি শিখছি এতখানি থেকে আমি কিভাবে আউটপুট বের করে নিয়ে আসতে পারি এটাতে ফোকাস দিতে হবে। কি শিখি নাই এটাকে হাইলাইট করা যাবে না, তাহলে সামনে আগাতে পারবেন। কি কি শিখেছেন এটাকে হাইলাইট করতে হবে, এবং যেটা বাকি আছে আরো এগুলো শিখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। পারবো তো আমরা? একটা খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক কথা বলি, লাস্ট 7 ইয়ার্সের এই টিচারশিপের বা মেন্টরশিপের জীবনে আমি যেটা দেখছি, আগে এটা আমি বুঝতাম না, জানতাম না। মানুষ একটা জায়গাতে খুব বেশি পালায়া বাঁচতে চায়, সেটা হলো মানুষ সব সময় কঠিন কাজকে ইগনোর করতে চায়।
মানে যে কাজটা একটু কষ্টকর কাজ, যেটা করতে একটু পেইন লাগে, কষ্ট লাগে, এই জিনিসটা মানুষ ম্যাক্সিমাম সময়ই ইগনোর করতে চায়। এটা আমি কিন্তু আমাকে বাদ দিয়ে বলতেছি না, যা বলতেছি এগুলো সবার আগে আমার নিজের জন্য বলতেছি। দেন আপনারা দিন শেষে যেটা হয়, যারা হচ্ছে এই কঠিন কাজ ইগনোর করে শুধু সহজ কাজ খুঁজে বেড়ায়, কোন কাজটা সহজ, কোন কাজটা সহজ, দিন শেষে এই মানুষগুলা বাধ্য হয়ে অনেক বড় বড় কঠিন কাজ করতে হয়। তারা আপাতত দৃষ্টিতে মনে করে যে এই সহজ সহজ কাজ খুঁজি, সহজ কাজ খুঁজি, কঠিন কাজগুলো বাদ দিয়ে দিব বা করবো না, ভালো লাগে না। কিন্তু একটা সময় চলে আসে, ওই সময় যেটাকে কঠিন মনে করছে এর চাইতে বেশি কঠিন কাজও তারা করতেছে বাধ্য হয়ে। এটা আমি আমার লাইফে দেখছি। যখন থেকে আমি ক্লাস নেই, অনেকজনকে আমি দেখছি যে সহজ কাজ করে করে অনেক গুরুত্বপূর্ণ সময় তারা নষ্ট করে ফেলছে। এরকম যদি আপনারা কেউ ভেবে থাকেন যে সহজ কাজ কোনটা সেটা করব, যে কাজটা একটু কঠিন লাগবে সেটা করব না, তাহলে কিন্তু দিন শেষে পিছিয়ে থাকবে। নিজেকে এইভাবে বোঝাতে হবে যে এটা কঠিন কাজ, ওইটাই আমি করব। সহজ কাজ সবাই করতে পারে, এটা আমিও করতে পারবো। সহজ কাজ শিখে নিজেকে ক্রেডিট দেওয়ার কিছু নাই, আছে? সহজ কাজ সবাই করতে পারে, যে কাজটা কঠিন এইটা শিখে নিজেকে ক্রেডিট দেওয়া যায়। বুঝতে পারছি? তো সবার আগে নিজেকে বিলিভ করাতে হবে, নিজেকে বোঝাতে হবে যে আমি কোনো ছোটখাটো ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করতেছি না। এবং আপনারা যত প্রুফ দিয়েছেন আমি তো দেখেছি, এবং আজকে পর্যন্ত এই গরম, ঢাকার রাস্তার খবর তো আপনারা জানেন, আবার প্রত্যেকেরই জব আছে, পড়াশোনা আছে, এত এত কিছুর পরে আমি বলছি যে আপনারা অফিসে আসলে দেখা হবে, আপনারা চলে আসছেন। এই জিনিসটা কিন্তু আসলে ভালোবাসাটা রনির প্রতি না, আমি বলছি সেই জন্য কিন্তু কেউ আসেননি, আসছেন এই কাজটাকে আপনারা ভালোবাসেন, সেই জন্য কাজটার প্রতি হচ্ছে আপনারা এনজয় করতেছেন, বা এখানে কিছু করার আছে সেই জন্য চিন্তা করতেছেন যদি একটু কিছু আমরা পাই সেখানে, যে এটাই আমাদের কাজে লাগবে। ঠিক কিনা? এর বাইরে কিন্তু কেউ কোনো চিন্তা ভাবনা করে কিন্তু আসেননি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা আজকে থেকে তাহলে কি হলাম, আমরা আজকে থেকে খুব কনফিডেন্টের সাথে পরিচয় দিব আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, এবং আমরা এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করার জন্য এখন রেডি। বুঝতে পারছি? কাজ শুরু করলে আপনি হিউজ রকমের হচ্ছে প্রবলেম ফেস করবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কাজটা শিখছি, এখন প্রফেশনাল তো একটা লাইফ আছে, বা প্রফেশনাল তো কাজের একটা বিষয় আছে, সেইটাই তো যখন ইন করবেন আপনি অনেক রকম প্রবলেম ফেস করবেন। যখনই প্রবলেম ফেস মনে করবেন তখনই একটু খুশি হবেন। আমরা মানুষ এরকম যে প্রবলেম আসলে একটু চিন্তা ভাবনা বেশি করি, বা একটু মনে হয় ভয় পেয়ে যায়, এটা না করে বোঝাতে হবে কঠিন লাগতেছে এর মানে যে আমি এটার ইনডেপথে যাচ্ছি। যে কাজ শিখে আপনার কঠিনই লাগলো না, কষ্টই হলো না, দিন শেষে মনে করবেন ওইটার ভ্যালুও মার্কেটে খুব একটা নেই। বুঝতে পারছি? সহজ কাজের ভ্যালু খুব একটা মার্কেটে থাকে না। ওকে, তো যেহেতু আমরা একটা কনসেপ্ট কমপ্লিট করছি, এবং আমি এটাও আপনাদেরকে বলতেছি আপনাদের মেন্টর হিসেবে যে আপনারা অনেক বড় একটা মার্কেটিং ইন্ডাস্ট্রির বড় একটা কনসেপ্ট কমপ্লিট করতে পারছেন, বড় একটা প্ল্যাটফর্ম আপনারা ইন করতে পারছেন। এখন আমাদেরকে হচ্ছে কাজ খুঁজতে হবে। কি করতে হবে? প্রফেশনাল, মানে আমাদেরকে এখন নেক্সট স্টেপে যেতে হবে। এই নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদেরকে বেশ কিছু ডিসিশন মেক করতে হবে। তো এই ডিসিশনগুলোকে আমি ডিসিশন বলি না, আমি বলি হচ্ছে যে আমরা রিসোর্স। কি বলি আমি? 10টা রিসোর্স আমরা তৈরি করে ফেলবো। কয়টা রিসোর্স? 10টা রিসোর্স। যে কথাগুলো ফলো করবেন বেনিফিটেড হবে, বেনিফিট পাবেন। ফলো করবেন না, কোর্স কমপ্লিট হয়ে যাবে, নিজেকে মনে হবে কি শিখলাম আমি আসলে, এতদিন সময় দিলাম আমি আসলে কি শিখতে পারলাম। আর যখন এগুলো ফলো করবেন তখন নিজেই আসলে নিজে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তো আমরা যেহেতু এই ফেসবুক মার্কেটিং এই কনসেপ্টটা কমপ্লিট করছি, এটা কত বড় একটা জিনিস এটা হচ্ছে আপনাদেরকে আমি কিছুটা দেখাই। সেটা হচ্ছে মার্কেটিং সেক্টরটা কত বড় এবং কত গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে এখন বলে বোঝানোর কিছু নাই। মার্কেটিং এর অনেক অনেক চ্যানেল আছে, অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক অনেক আসলে স্ট্র্যাটেজি আছে। এর মধ্যে 3টা যেটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট এবং বিখ্যাত, এর মধ্যে আবার যেটা সবচেয়ে বিখ্যাত সেটা নিয়ে আমি কিছু আলোচনা করি। ধরুন একজন মানুষ ল্যাপটপ কিনতে যাচ্ছে, বা একজন মানুষ হচ্ছে তার বাচ্চা কাচ্চার জন্য খেলনা কিনতে যাচ্ছে, কিছু একটা কিনতে যাচ্ছে। বুঝতে পারছেন? তো প্রথমে মানুষ যেটা করে গুগলে এসে ওইটা সম্পর্কে বর্তমান যুগে মানুষ সার্চ বেশি করে না? আপনি একটা ফোন কিনতে চাইলেও
বা আপনি একটা ল্যাপটপ কিনতে চাইলে বা আপনি কোনো একটা গ্যাজেট বা যাই কিছু হোক কিনতে চাইলে ফার্স্ট আপনি আপনার অজান্তেই দেখবেন যে গুগলে সে একটা সার্চ দেবে। তো সাপোজ আমি এখানে লিখলাম যে এইচপি ল্যাপটপ প্রাইস, এন্টার প্রেস করলাম, আমার সামনে গুগল কি শো করিয়ে দিল, বেশ কিছু ওয়েবসাইটের রিসোর্স বা ওয়েবসাইটের লিঙ্ক আমাদের সামনে শো করিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন এই যে স্টারটেক, স্টারটেক তো সবাই চিনেন, স্টারটেক, রায়ান্স, এদের তো আউটলেট অনেক আছে না? তো খেয়াল করে দেখুন এইখানে একজন মানুষ এসে লিখলো এইচপি ল্যাপটপ প্রাইস, তো যে এই কথাটা লিখে বোঝাই যাচ্ছে যে সেই ল্যাপটপ কেনার জন্য প্রাইস বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানিগুলো দেখতেছে, ঠিক কিনা? এই মানুষটা কি করবে, এখানে এসে একটা এই ওয়েবসাইটটার মধ্যে যাবে, আবার হতে পারে রায়ান্সে যেতে পারে, আবার টেকল্যান্ড এখানে যেতে পারে। তো এই জায়গাতে বিভিন্ন রকমের সে ল্যাপটপ দেখলো, এখানে বিভিন্ন রকমের ল্যাপটপ দেখলো, এখানে বিভিন্ন রকমের ল্যাপটপ দেখলো, যেটা তার প্রাইস এবং তার রিকোয়ারমেন্ট এবং তার কনফিগারের সাথে ম্যাচ করবে, সে তো সেটাই কিনবে, ঠিক কিনা? কিনলো। এইখানে তাহলে গুগলে এই ওয়েবসাইটগুলো শো করার জন্য এই কোম্পানিগুলো বেনিফিট হচ্ছে কিনা? তারা কাস্টমার পাচ্ছে না? পাচ্ছে কিনা? তো এই যে এইখানে গুগলে কোনো কিছু লিখে সার্চ দিলাম, তারপরে তাদের ওয়েবসাইট চলে আসলো, এখান থেকে কোনো না কোনো একটা কাস্টমার তাদের দরকারি জিনিসটা সে কিনে ফেললো। তার মানে তারা অফলাইনে তাদের আউটলেট থেকে যেরকম মানুষ যে কিনতেছে, এখান থেকেও মানুষ কি করতেছে, কিনতেছে। মার্কেটিং এর উদ্দেশ্য কি? দিন শেষে সেল নিয়ে আসা। কি আসা? সেল নিয়ে আসা। তাহলে এরা এখন এই কোম্পানিগুলো সেল পাবে না পাবে? অবশ্যই সেল পাবে। তো এইটাও হচ্ছে একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি, এটাও হচ্ছে একটা মার্কেটিং এর কনসেপ্ট, বা এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। যেটুক আলোচনা করলাম এটা হচ্ছে আমি একটা এসইওর কনসেপ্ট আলোচনা করলাম। কি কনসেপ্ট? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ওয়েবসাইটগুলো দেখুন, এখানে আরো অনেক অনেক ওয়েবসাইটের অনেক 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 ওয়েবসাইট আছে বিভিন্ন কোম্পানি, ঠিক কিনা? আপনি আমি যদি সার্চ করি কোনো প্রবলেমের জন্য, আমরা সলিউশনটা কিন্তু 1 থেকে 3 নাম্বার রেজাল্টের মধ্যেই নিয়ে নিই, রাইট? আপনি যদি এই আরো আগে হচ্ছে যে 1 2 3 4 এরকম করে পেজ নাম্বার থাকতো, বাট এটা এখন ইনফিনিটি করে ফেলছে, মানে এখন আর 2 3 4 নাম্বার পেজ থাকবে না, নিচে নিচে আসবে। তো খেয়াল করে দেখুন নিচেও কিন্তু অনেক অনেক ব্র্যান্ডের ওয়েবসাইট আছে, কিন্তু এগুলো থেকে মানুষ যাচ্ছে দিন শেষে, মানুষ যাবে হচ্ছে কোথায়? প্রথম 1 থেকে 3টার মধ্যে সবচাইতে বেশি যাবে নাম্বার 1, এরপরে 2, এরপরে 3। 80 to 90% এখান থেকেই প্রবলেম সলিউশন নিয়ে নেয়, আর 10 to 20% এই পুরো নিচ পর্যন্ত যায় আর কি, নট এই দুইটা, পুরো নিচ পর্যন্ত যায়। তাহলে বুঝতে পারলাম যে আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, মানে আমার একটা বিজনেস আছে, সেখানে হয়তো আমি টি শার্ট সেল করি, ক্লোদিং আইটেম সেল করি, বা কিড আইটেম সেল করি, কিছু একটা সেল করি আমি। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা প্রোডাক্টকে সেল করতে চাই, তার মানে ফার্স্ট রিকোয়ারমেন্ট দাঁড়াচ্ছে গুগলে সার্চ দিলে যেন আমার ওয়েবসাইটটা একদম টপ পজিশনে শো করে। এটাই হচ্ছে কিনা? এটাই হচ্ছে কিনা এখানে যেটা আমরা বুঝতে পারলাম। তো কোন একটা ওয়েবসাইট এই ফার্স্ট পজিশনে, গুগলের সার্চের ফার্স্ট পজিশনে শো করানোর জন্য তখনই ওই ওয়েবসাইটে কাজ করতে হয় এসইওর কাজ। কিসের কাজ? এসইওর কাজ। তো এসইওর কাজ করলে ওয়েবসাইটটা প্রপার ওয়েতে এসইও করলে একটা সময় যে এখানে সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, এখান থেকে আমরা কাস্টমার পাবো। তো এটা অনেক সুবিধা, বুঝতে পারলাম যে এখান থেকে মানুষ হিউজ কাস্টমার পাবে। কিন্তু খেয়াল করে দেখেন এই জায়গাটাতে আসাটা কিন্তু সহজ কাজ না। আমরা বেনিফিট বুঝতে পারলাম, কিন্তু এখানকার এখন ডিফিকাল্টিস গুলো কি একটু ফেস করেন, একটু বোঝার চেষ্টা করেন যে এখানে যে ওয়েবসাইটগুলো আসছে এটা মিনিমাম হচ্ছে 6 মান্থ থেকে শুরু করে নিয়ে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার্স, এর চাইতে বেশি সময় লাগে কোনো একটা ওয়েবসাইট গুগল সার্চ রেজাল্টের টপ 1 পজিশনে আসতে। যে সে এক্সপার্ট কাজ করবে তাকে এখানে পেমেন্ট করতে হবে না? পেমেন্ট করতে হবে কিনা? প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে তাকে কিন্তু ভালো অ্যামাউন্টের একটা পেমেন্ট করতে হয় এসি এক্সপার্টকে। তো এসি এক্সপার্টের পেমেন্টগুলো বুঝতে পারলাম। এরপরে এসইওর জন্য এই ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণ কন্টেন্ট লিখতে হয়, এসইওর অনেক অনেক স্ট্র্যাটেজি আছে। এগুলো অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আবার টাকা পয়সা খরচ করতে হয়, কন্টেন্ট লেখার জন্য, অফ পেজ এসইও করার জন্য, অন পেজ এসইও করার জন্য অনেক অনেক প্লাগইনের দরকার হয়।
এবং ইমেজগুলো হচ্ছে পুরোপুরি ইউনিক এবং কপি ছাড়া ইমেজ তৈরি করতে হয়, বিভিন্ন কাজ থাকে। তার মানে এইটার মধ্যে ডিফিকাল্টিস যেটা, যে একটা ওয়েবসাইট গুগলে এসইও করে র্যাঙ্ক করে যদি আমরা সেখান থেকে কোনো প্রোডাক্ট সেল করতে চাই, তো প্রথম কথা হচ্ছে এটা অনেক বেশি কস্টিং। এখানে অনেক বেশি কি টাকা খরচ করতে হয়, অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হয়। দুই, এটা অনেক বেশি টাইম সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার। শুধুমাত্র টাকা পয়সা খরচ করলেই হবে না। ধরেন একটা ওয়েবসাইটের পিছনে আপনি হচ্ছে 2,000, 5,000, $10,000 খরচ করলেই আপনার ওয়েবসাইটটা আগামীকালকে সার্চ দিলে গুগলের ফার্স্ট পেজে আসবে, এইরকম কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারছি? একটা সম্ভাবনা আছে, 24 ঘন্টায় আপনি এই জায়গায় নিয়ে আসতে পারবেন, সেটা আপনারা কিন্তু শিখবেন। সামনে এটা আসতেছে গুগল অ্যাডস, বুঝতে পারছে? ওইটা হচ্ছে এই এত এত টাকাও খরচ করতে হবে না, এরপরে হচ্ছে এত সময় দিতে হবে না, ওইটা ওই সময় বুঝতে পারবেন। আমি আজকে কনসেপ্টটা বুঝিয়ে দিব আর কি একটু পরে। যদি কেউ এসইও করে তার ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করে তার প্রোডাক্টকে সেল করতে চায়, প্রথম ডিফিকাল্টিস হচ্ছে এখানে অনেক বেশি টাকা খরচ করতে হয়, অনেক বেশি ইনভেস্টমেন্টের ব্যাপার। দুই হচ্ছে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। 3 নাম্বার হচ্ছে এইটা টাকা খরচ করলাম, অনেক সময় দিলাম, র্যাঙ্কও করলাম, এটা যেখানে র্যাঙ্ক হয়েই থাকবে এইরকম কোনো কন্ট্রোল আমাদের হাতে থাকে না। গুগল যে কোনো সময় এটা র্যাঙ্ক ডাউন করে দিতে পারে। আমি কিন্তু এসইও নিয়েও কাজ করি, এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং শিখবে সবাইতে। আমি হচ্ছে একজন মেন্টর যার একই সাথে দুটা কোর্স থাকে, দুটা কোর্স লঞ্চ করা, ডিজিটাল মার্কেটিং এবং এসইও। বুঝতে পারছি? আমাকে বলা হয়, বা যারা এসইও ডিজিটাল মার্কেটিং দুটা সেক্টরেই কাজ করে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। কি বলা হয়? আমি অর্গানিক ওয়েতেও কাজ করি এবং ডিজিটাল ওয়ে, পেইড ওয়েতেও কাজ করি, এই জন্য আমি হচ্ছে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। আপনারাও যখন ভবিষ্যতে এরকম করবেন যে ডিজিটাল মার্কেটিং তো শিখতেছেন, মার্কেটিং এর মেথড দুটা বুঝাইছি না প্রথম ক্লাসে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। আপনারা পেইডে কাজ করতেছেন, ভবিষ্যতে যখন আপনারা আপনাদের স্কিলকে আরো ভারী করবেন এই ডিজিটাল দুনিয়ায় টিকে থাকার জন্য, তখন আপনারাও হয়ে যাবেন তখন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি বা একটা ইন্ডাস্ট্রি, এসইও। কি এটা? তাহলে এটার মূল অনেক ডিফিকাল্টিস আছে, 3টা জিনিস বোঝাইলাম সার্চ দিয়ে। এইভাবেই কিন্তু যদি কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি, সে কিন্তু হিউজ সেল পায়। এখন কিন্তু আর এদের টাকা পয়সা খরচ হচ্ছে না, এই মুহূর্তে যা খরচ করা তারা কিন্তু আগেই করছে। এই সিক্সপার্টকে দিয়েছে, ওয়েবসাইটটা র্যাঙ্ক করিয়েছে, এখন শুধু এই ওয়েবসাইটটাকে তারা ম্যানেজ করতেছে, আর প্রতিনিয়ত কিন্তু তারা হিউজ সেল এখান থেকে পাচ্ছে। বুঝতে পারছি? যে কোনো সার্ভিস ওয়েবসাইট, সাপোজ আপনি যদি গুগলে লিখে এখন সার্চ দেন, কথার কথা, এটা তো আমি এইচপি দিয়ে বুঝাইলাম, একটা প্রোডাক্ট দিয়ে যদি আমি লিখি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এইটা লিখে যদি আমি সার্চ দিই, ধরেন কোন একটা বড় কোম্পানি, যেমন কয়েকদিন আগে একটা কোম্পানির সাথে আমার এখনো ডিল ফাইনাল হয়নি, অনেক বড় একটা কোম্পানি, তারা হচ্ছে এয়ার ট্রাভেল নিয়ে কাজ করে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো এদের কাছে হায়ার হওয়া কিন্তু সহজ কথা না, অনেক ইন্টারভিউ, অমুকের সাথে ইন্টারভিউ, তমুকের সাথে ইন্টারভিউ, সিইওর সাথে আবার আরেকদিন ইন্টারভিউ, এইচআরের সাথে ইন্টারভিউ, এই কোটেশন ওই কোটেশন, মানে একটা লম্বা প্রসেস। এই সমস্ত বড় বড় কোম্পানি কিন্তু এখানে লিখে সার্চ দিবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তো এখান থেকে সে সলিউশন কি নিবে? প্রথম থেকে নিবে কিনা? 1, 2, 3-এর মধ্যে সে তার রেজাল্ট কি করবে? নিয়ে নিবে। খেয়াল করে দেখেন, এইখানে যারা ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি আছে তারা একটা ওয়েবসাইট তৈরি করছে, এই কিওয়ার্ডের উপরে বা এই কথাটার উপরে তারা তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে রাখছে, তারাও কিন্তু কি করছে? এসইও করছে, অনেক সময় দিয়েছে। এখন ডে বাই ডে তারা ক্লায়েন্ট পাচ্ছে না, হিউজ ক্লায়েন্ট কিন্তু তারা এখান থেকে পাচ্ছে, তাদের আর অন্য কোনো জায়গা থেকে ক্লায়েন্ট খোঁজার কোনো দরকারই হচ্ছে না, গুগলই তাদেরকে ক্লায়েন্ট এনে দিচ্ছে। কিন্তু তার আগে তারা কি করছে? অনেক ইনভেস্টমেন্ট করেছে, অনেক সময় দিয়েছে, এখনো তারা এটা ম্যানেজমেন্ট করে। এই সেক্টরটাকে বলা হচ্ছে এসইও। ডিফিকাল্টিসটা খেয়াল রাখেন, বুঝতে পারতেছি কি আমরা, যে এসইওতে যদি কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি এটা খুবই ভালো, এটা আমাদেরকে অনেক দিন পর্যন্ত বেনিফিট দেয়। কিন্তু যত টাকা আসলে এখানে খরচ করতে হবে, যত ইনভেস্ট করতে হবে, যত সময় দিতে হবে, এটা একজন মানুষের মধ্যে থাকে না বললেই চলে। ছোট খাটো মাঝারি বা যে কোনো বড় কোম্পানিও এই সময়টা কিন্তু এখন আর দিতে চায় না। বুঝতে পারছে? এইটা একটা বিষয়। তো এবার গুগলের এই জিনিসটা দেখলাম,
এই জায়গাতে এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিংকে কল্পনা করেন, যেটা একটু আগে আমি বোঝাইলাম, খেয়াল করে দেখুন। এখন এসইওতে যদি আমি চাই যে আমার ওয়েবসাইট বা আমার কোম্পানির মার্কেটিং করব বা এসইও করে আমি সেল নিয়ে আসবো আমার প্রোডাক্টের, তার মানে আমাকে এসইও যেতে হবে। এসইওতে আমাদেরকে যে ডিফিকাল্টিসগুলো, প্রথম ইনভেস্টমেন্ট, দ্বিতীয় টাইম, তৃতীয় হচ্ছে মূল যে বিজনেসটা, এটা একটা সবসময় রিস্কের মধ্যে থাকতে হয়, যে কোনো সময় র্যাঙ্ক ডাউন হতে পারে, পূর্বের ইনভেস্টমেন্ট সময় সবই শেষ। কিন্তু আপনি এখন ডিজিটাল মার্কেটিং এর পেইড মেথডে কাজ করতেছেন। এই জায়গাতে আমি আরেকটা প্রোডাক্ট লিখে যদি সার্চ দিই, সাপোজ আমি লিখলাম, ওই কথাটাই লিখি, এইচপি ল্যাপটপ প্রাইস ইন এনওয়াইসি, সাপোজ কথার কথা লিখলাম, ইন্টার প্রেস করলাম। এবার দেখেন এনওয়াইসি লিখলাম কেন, নিউ ইয়র্ক সিটি লিখলাম, ওখান থেকে সার্চগুলো বেশি হয়। এবার দুইটা রেজাল্টের দিকে তাকান, এই রেজাল্টগুলোর উপরে স্পন্সর রিলেটেড কোনো কিছু লেখা নেই। সাপোজ আমি যে এটা আরেকবার লিখি, এখানে এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে যদি সার্চ দেই, উপরে কি কোথাও স্পন্সর কথাটা লেখা আছে? নেই, এখানে স্পন্সর লেখা আছে। এই মেথডটা, এই এসইও মেথডটা হচ্ছে অর্গানিক। কি এটা? অর্গানিক। এবং সেটার সুবিধা কি অসুবিধা কি আমি আলোচনা করলাম। এখন আপনি হচ্ছেন পেইড অ্যাডভার্টাইজিং বা পেইড মার্কেটিং নিয়ে কাজ করতেছেন বর্তমান এই 2024 সালে। মানুষ কোনটাটা এখন বেশি ফোকাস করবে সেটা বোঝাই। এই জায়গাতে এই যে কোম্পানিগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এটাই যে কিছুদিন পরে আপনারা শিখবেন। তারপরে আমি আজকে আমাদের ফেসবুকের বিষয়ে আসতেছে। এই যে একটা ওয়েবসাইট, এখানেও ক্লিক করলে কিন্তু একটা ওয়েবসাইটে চলে যাবে, এখানেও চলে যাবে, এখানেও ক্লিক করলে একটা ওয়েবসাইট চলে যাবে। যেটার উপরে স্পন্সর কথাটা লেখা থাকে, এইটাই হচ্ছে পেইড অ্যাডস। কি এটা? এখন দেখেন সুবিধা অসুবিধা কি। এই জায়গাতে তারা এই ওয়েবসাইটটা এইখানে র্যাঙ্ক করার আগে প্রথমত অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করতে হয়েছে, এটা যারা এসইও নিয়ে কাজ করে তারা বলতে পারবে, ওইদিকে আমি যাচ্ছি না। দ্বিতীয়ত অনেক সময় দিয়েছে, তারপরে এসে ওয়েবসাইট এখানে আসছে, এখন তারা সেল পাচ্ছে। কিন্তু আপনার হাতে সময় কম, আপনার হাতে ইনভেস্টমেন্টও কম, এবং আপনি আপনার পুরো সেল কন্ট্রোল, মার্কেটিং কন্ট্রোল আপনার হাতে রাখতে চান, তাহলে আপনার হাতে এখন ওয়ে আছে একটাই, পেইড অ্যাডভার্টাইজিং বা পেইড মার্কেটিং। আপনি যদি চান যে এই গুগল অ্যাডসের সাহায্যে, যে আপনি গুগলকে বলতেছেন, গুগল আমি এই এসইও মেথডে কাজ করতে চাচ্ছি না, আমি তোমাকে টাকা দিতে চাচ্ছি, এই টাকার বিনিময়ে হচ্ছে তুমি এই যে আমার ওয়েবসাইটটা আমি আজকেই তৈরি করছি, আজকেই প্রোডাক্ট আপলোড করছি, এবং আজকেই আমার এখান থেকে কেউ সেল করে এটা আমি চাচ্ছি, এই জন্য আমি তোমাকে টাকা দিব, তুমি আমার ওয়েবসাইট একদম প্রথম পজিশনে শো করাও। যতক্ষণ পর্যন্ত আপনি গুগলকে টাকা দিবেন, সে তার এই গুগল অ্যাডসের সাহায্যে এই কথাটা লিখে দেখুন, এই যে যারা সার্চ দিয়েছে এখানেও কিন্তু এসইও রেজাল্টও আছে। এই যে দেখুন তারা এখন নিচে, এখানেও কিন্তু আছে, তারা কোথায় এখন? ওয়ালমার্ট, অ্যামাজন বা হাবিজাবি যারা আছে তারা কিন্তু নিচে। কিন্তু গুগলকে আপনি টাকা দিচ্ছেন, সে পেইড অ্যাডভার্টাইজ করতেছে, এই জন্য আপনার ওয়েবসাইট বা অন্যান্য জিনিসগুলো উপরে শো করাচ্ছে। এতে সুবিধাটা কি দেখেন, যত টাকা আসলে আপনি এইটার পিছনে খরচ করবেন তার হচ্ছে অনেক কম। আমি হিসেবে এইভাবে বলি, ধরুন 1/3 টাকা, কত? তারও কম। এখানে যত টাকা আপনি খরচ করবেন তার 10% টাকা, মাত্র 10% টাকা যদি গুগল অ্যাডস, মানে আপনারা যে সেক্টরে কাজ করতেছেন এখন পেইড অ্যাডভার্টাইজিং, এখানে যদি খরচ করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার ওয়েবসাইটের রেজাল্ট আপনি এখানে শো করাতে পারবেন, নাম্বার 1। এরপরে কস্ট খুবই কম এখানে যাচ্ছে, মানে যে ডিফিকাল্টিসটা এখানে ছিল ওইটার সলিউশনই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক কিনা? নাম্বার 1, এখানে ইনভেস্টমেন্ট লাগবে খুবই কম। কোনো এসইও এক্সপার্ট দিয়ে যে মান্থলি তাকে কাজ করতে হবে, মান্থলি টাকা পয়সা দিতে হবে, এরকম কোনো ঝামেলা থাকতেছে না। আবার রিস্কের মধ্যে থাকতে হচ্ছে না। যতক্ষণ আপনি টাকা তাকে দিচ্ছেন, সে প্রফেশনালি কাজ করতেছে। এখানে ওয়েবসাইট গুগল শো করাচ্ছে। এখান থেকে যত আমরা ডিফিকাল্টিস দেখলাম, পেইড অ্যাডভার্টাইজিং এর মধ্যে যে সবগুলো আমরা সলিউশন পেয়ে গেলাম। ধরেন আপনার হাতে এই মুহূর্তে টাকা নেই, ওকে, আপনার ওয়েবসাইট এখানে থাকবে না, তখন আপনার অ্যাড চালাতে পারবেন না। আবার যখন টাকা হইলো আপনি আবারও অ্যাড চালাচ্ছেন, তার মানে কি পুরো কন্ট্রোল আপনার কাছে থাকতেছে না? থাকতেছে না। কোনটা থাকতেছে? কি পুরো কন্ট্রোলটা আপনার মধ্যে থাকতেছে। তাহলে এখন আপনারাই চিন্তা করে দেখেন, মানুষ সবচাইতে টাকা পয়সার চাইতেও বেশি, ইনভেস্টমেন্টের চাইতেও যে জিনিসটাতে বেশি ফোকাস করে, কত কম সময়ে দ্রুত সেল পায়। খুবই কম কোম্পানি, খুবই কম মানুষ পাবেন
যে তার বিজনেসের সেল আসুক 6 মাস থেকে 1 বছর পর, এটা খুবই কম মানুষ চায়, পাওয়াই যাবে না। তাহলে এইটাও একটা মার্কেটিং এর চ্যানেল। কোনটা? এসইও। এটা আপনাদেরকে জানতে হবে। এই জিনিসগুলো এতদিন বললে খুব একটা বুঝতে পারতেন না, এখন কিন্তু বুঝতেছে, ঠিক কিনা? তাহলে এসইও হচ্ছে কি একটা মার্কেটিং চ্যানেল, রাইট? তারপরে হচ্ছে পেইড অ্যাডভার্টাইজ। পেইড অ্যাডভার্টাইজ এটা হচ্ছে কি একটা মার্কেটিং চ্যানেল, যেটাকে আমরা আবার ডিজিটাল মার্কেটিংও বলি। মূলত ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু এসইওটাও পড়তেছে। ওই যে প্রথম ক্লাসে বোঝাইছিলাম, ডিজিটাল মার্কেটিং হচ্ছে রুট, এগুলো হচ্ছে তার বিভিন্ন রকম ডালপালা। এসইও, পেইড অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এগুলো সব কিছু মিলে হয় ডিজিটাল মার্কেটিং। কিন্তু এই জিনিসটাতে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বা মানুষ বেশি মনে করে যে এইটাই হয়তো বা ডিজিটাল মার্কেটিং। তারা মনে করে ম্যাক্সিমাম মানুষ যে পেইড অ্যাডভার্টাইজিংটাই হয়তো বা ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু মানুষ মনে করে। বাট আপনাদেরকে ওইটা ভাবে মনে করলে চলবে না, আপনাদেরকে প্রফেশনালি বুঝতে হবে যে রুট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে কাজের এক একটা সেক্টর। এইবার আমি বোঝার স্বার্থে এটাই বললাম। আপনি দেখেন যে এই এসইও এটা এটা হচ্ছে যে আমাদের জন্য বেস্ট সলিউশন, নাকি পেইড অ্যাডভার্টাইজিং আমাদের জন্য বেস্ট সলিউশন হলো? সারা ওয়ার্ল্ডে এখন কিন্তু সবাই এই পেইড অ্যাডভার্টাইজিং বা পেইড মার্কেটিং এর মধ্যেই কাজ করতেছে। তারা চায় কম সময়ে দ্রুত রেজাল্ট এবং কম ইনভেস্টমেন্টে দ্রুত রেজাল্ট, এবং তারা চায় পুরো কন্ট্রোলটা নিজেদের মধ্যে থাকতে। বুঝতে পেরেছি? এটা একটা জিনিস। এবার দেখেন যে আমরা এখানে বুঝতে পারলাম এসইওর জন্য এখানে পেইড অ্যাডভার্টাইজিংটা আমাদের এসইওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ, মানুষ এটা নিয়ে কাজ করে। এখন সেলের দিক দিয়ে আপনি চিন্তা করেন যে আমরা এক্সাম্পল এসইও দিয়ে আজকে বললাম, সারা জীবন বা এই যত ক্লাস করছি আমি ফেসবুক দিয়েই বোঝাইছি, আজকে একটু ভিন্নভাবে বোঝাইলাম এসইও, সেই সাথে হচ্ছে গুগল অ্যাডস। এসইও এবং কি গুগল অ্যাডস, এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বোঝাইলাম, একটা দেখাইলাম এসইও আর একটা হচ্ছে গুগল অ্যাডস। এখানে তাহলে বেস্ট সলিউশন কোনটা হচ্ছে আমাদের জন্য? গুগল অ্যাডস। তারপরে গুগল অ্যাডস এর আরেকজন কম্পিটিটর এখন কি? ফেসবুক। ফেসবুক অ্যাডস আমরা তো অলরেডি কিন্তু বুঝে গিয়েছি যে কোনটা এখন মানুষ বেশি প্রিয়োরিটি দেয়, অর্গানিক মেথড নাকি হচ্ছে পেইড মেথড। কোনটা? পেইড মেথড। এরকম যদি আমি ব্যাখ্যা দিতে যাই, আজ আমাদের সময় স্বল্পতা, এগুলোর উপরে আমি অনেক ক্লাস নিতে পারবো, আরো অনেক 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 জিনিস আছে এই জিনিসটা বোঝার জন্য। শুধুমাত্র এইটা অর্গানিক মানে পেইড মেথড ভালো নাকি হচ্ছে অর্গানিক মেথড ভালো, কোনটা হচ্ছে কোনটার জন্য বেনিফিটেড, এইটা বোঝাতে গেলে অনেক ব্যাখ্যা বিস্তারিত আছে, কিন্তু আপনাদের এই মুহূর্তে এতখানি জানা থাকলেই চলবে। যে কনসেপ্টটা আমি বোঝাইলাম, এই কনসেপ্ট কিন্তু আপনার মানুষকে বলতে হবে। বুঝতে পারছি? এই কনসেপ্ট নিয়ে কিন্তু ক্লায়েন্টের সাথে আপনাদেরকে আলোচনা করতে হবে, তাই আমি বলতেছি। ক্লিয়ার? যে দেখুন আপনি হচ্ছে এইভাবে এত টাকা খরচ করতেছেন, এত কস্ট যাবে, এত টাইম যাবে, তারপর কোনো কন্ট্রোল থাকতেছে না। আর তার আপনি 10% টাকা যদি হচ্ছে এই মেথডে খরচ করেন, আপনি রেজাল্ট পাচ্ছেন অন টাইম, খুব দ্রুত সময়, এবং রেজাল্ট সেলও পাচ্ছেন, পুরো কন্ট্রোল আপনার কাছে থাকছে। এই মুহূর্তে আপনার কাছে টাকা নাই, ওকে অসুবিধা নেই, আপনি 7 দিন বা 10 দিন পর থেকে আবার কাজ শুরু করেন। কিন্তু এই মেথডে কাজ শুরু করলে যদি আপনি কাজ বন্ধ রাখেন, আবার কিন্তু পূর্বের ইনভেস্টমেন্ট যা ছিল সবই শেষ। বুঝতে পারছি? এটা কন্টিনিউয়াস কাজ করতেই হয়। বাট পেইডার্সে কি এরকম কিছু না। ওকে, এইবার বুঝতে পারলাম যে পেইড মার্কেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ, মানুষ এটা নিয়েই ওয়ার্ল্ডে কাজ করতেছে। এখন পেইড মার্কেটিং এর জন্য অনেক অনেক কম্পিটিটর আছে, অনেক অনেক হচ্ছে প্ল্যাটফর্ম আছে। আমি এই দুটা দিয়ে এখন বোঝাচ্ছি। গুগল অ্যাডস এর জন্য আমাদের সেলস কনভার্সনটা বেশি হয় নাকি ফেসবুক অ্যাডস এর জন্য, কোনটার জন্য কনভার্সনটা বেশি হয়, এটা একটু বোঝার চেষ্টা করুন। যখনই আপনি গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস এর কথা মাথায় আনবেন, তখনই আগে আপনাকে চিন্তা করতে হবে ডেটা। ডেটা নিয়ে চিন্তা করতে হবে যে কার কাছে কত বেশি ডেটা আছে। গুগলের কাছে আমাদের কত বেশি ডেটা আছে এবং ফেসবুকের কাছে কত বেশি ডেটা আছে। যার কাছে বেশি ডেটা আছে সেই আমাদেরকে কি ভালো আউটপুট দিতে পারবে, এটা তখন আপনারা বলছেন, ঠিক কিনা? এবং যার কাছে যত বেশি কাস্টমাইজ বা অ্যাডভান্স ডেটা আছে, সেই আপনাকে তত বেশি সেল দিতে পারবে। এখানে গুগলের চাইতে অনেক বেশি ডেটা আছে হচ্ছে ফেসবুকের কাছে। বিলিভ করেন? বিলিভ করেন সবাই? গুগল কিন্তু এত বড় একটা জায়গা, গুগলের কাছে মানুষের তথ্য সিম্পল কয়েকটা ওয়েতে যায়।
মাত্র কয়েকটা ওয়েতে। এর মধ্যে বড় ওয়ে হচ্ছে ব্রাউজারের মাধ্যমে। 2 জিমেইল। এই দুইটা মাধ্যমে গুগলের কাছে সবচেয়ে বেশি ডেটা তারা কালেক্ট করে। কি কি? গুগল অ্যাডস হচ্ছে প্রথম, হচ্ছে তাদের জিমেইল, জিমেইলের মাধ্যমে তারা ডেটা কালেক্ট করে। দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের ব্রাউজারের মাধ্যমে ডাটা কালেক্ট করে। এই যে ব্রাউজারটি ইউজ করতেছি, এটা কার ব্রাউজার বলেন তো? ক্রোম, গুগলের একটা প্রোডাক্ট। এইটা তৈরি করতে, এইটা ম্যানেজ করতে গুগলের কি টাকা পয়সা খরচ হয়নি? মিলিয়ন মিলিয়ন কিন্তু এখানে ডলার খরচ করতে হয়েছে। এবং ওয়ার্ল্ডের বিখ্যাত ব্রাউজার ক্রোম, বিলিয়ন বিলিয়ন মানুষ এটাকে ডাউনলোড করে ইউজ করতেছে। গুগল এত বড় একটা প্রোডাক্ট ফ্রিতে দিয়ে রাখছে। কেন রাখছে? তারা এই মুহূর্তে আমরা দেখতেছি ফ্রিতে দিচ্ছে, আসলে কিন্তু সে আমাদেরকে প্রোডাক্ট হিসেবে ইউজ করতেছে। কিন্তু এই গুগলের চাইতে বেশি প্রোডাক্ট আমরা কিন্তু ফেসবুকের কাছে, ভয়ঙ্কর ডেটা, অনেক ডার্ক টাইপের ডেটা ফেসবুকের কাছে আছে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার মাথা খারাপ হয়ে যাবে যদি হচ্ছে যে আপনি যত ইনডেপথে চিন্তা করবেন যে ফেসবুকের কাছে কিভাবে আসলে ডেটা আছে। আপনার আগামী 7 দিন কেমন যেতে পারে, আজকে থেকে আগামী 7 দিন ফেসবুক বলতে পারবে, এবং দেখবেন যে ম্যাক্সিমাম মিলে যাচ্ছে। আমরা বলি না যে জ্যোতিষী, তারপর আরো কিছু মানুষকে গায়েব জানে কিনা, আমি কিন্তু ওই অ্যাঙ্গেল থেকে বলতেছি না। আপনার পূর্বের অ্যাক্টিভিটিস, বিহেভ, সবকিছুর উপর ভিত্তি করে ফেসবুক আগামী 7 দিন 1 মাস আপনার কেমন যাবে বলতে পারবে, আপনি চিন্তাও করতে পারবেন না। এবং এটা হয়, ঘটে। একটা অ্যাপস দেখেছি, মানে আমি ইউজ করি না, বাট অনেক সময় দেখি ফেসবুকে যে মানুষ ইউজ করে, ওএমজি টাইপের একটা নাম, অ্যাপসটার নাম বলেছি, ওটা গেম হতে পারে। ওটাতে, হ্যাঁ ওটাতে হচ্ছে যে 7 বছর পরে কি হবে, 4 বছর পরে কি হবে, মানে ফিউচার কি হবে, এরকম বলে দেয়। হতে পারে, হতে পারে, আমি অবিশ্বাস করতেছি না, হতে পারে। আমি বিশেষ করে এটা বললাম আর কি, এটা কি সেরকম কিছু? হ্যাঁ, হতে পারে এটা। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য বললাম, ডেটার দিক থেকে ফেসবুক এগিয়ে। আমি বোঝাচ্ছি কিভাবে। আমাদের কাছ থেকে ফেসবুক ডেটা কালেক্ট করে নাম্বার 1 জিমেইলের মাধ্যমে। আপনি জিমেইল ছাড়া দেখবেন যে আবার চলতেও পারতেছেন এই যুগে। এখন জিমেইল আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, এই জিমেইলে আপনি আপনার নাম, অ্যাড্রেস, বার্থডে দিয়ে দিচ্ছেন। এনআইডি কার্ড, হাবি জাবি এগুলো দেওয়া লাগে না, লাগে এতটুকুই, নাম, বার্থডে, কোন এরিয়াতে থাকেন, এতখানি ডেটা জিমেইল থেকে কালেক্ট করবেন। এই জিমেইলের মাধ্যমে আপনি আপনার ফোন ইউজ করতেছেন, অ্যান্ড্রয়েড ফোন, লাগেন একটা জিমেইল। তারপর গুগল ক্রোমে আপনি লগ ইন করে আছেন, দেখেন ওই জিমেইলের থ্রুতে কিন্তু ডেটাগুলো গুগল পাস করতে, গুগল নিচ্ছে। এই যে এখানে আমার জিমেইল লগ ইন করা, আপনাদের প্রত্যেকের ব্রাউজারে জিমেইল লগ ইন করা আছে। এই ওয়েবসাইটে আপনি কি করতেছেন না করতেছেন সব কিছু কিন্তু গুগল রিড করতে পারে। কি সার্চ দিলেন, কি খুঁজলেন, কতক্ষণ কোন ওয়েবসাইটে কোন জিনিস নিয়ে আপনি চিন্তা ভাবনা করতেছেন, এই তথ্যগুলো কিন্তু গুগল অনেক ইনডেপথে নিচ্ছে। ফেসবুকের কাছে বেশি ডেটা আছে, কাস্টমাইজ ডেটা, তার মানে যে গুগলের কাছে কম তা কিন্তু না। গুগল আগে আসছে না ফেসবুক আগে আসছে? গুগলের কাছে ফাস্ট ডেটা আছে। কিন্তু আমি সেলের কথা দিয়ে চিন্তা বলতেছি, এই জিনিসগুলো মার্কেটিং এর কনসেপ্ট থেকে কথাগুলো বলতেছি, যে গুগলের চাইতে ফেসবুকে আমাদের হচ্ছে ডেটা, কাস্টমাইজ ডেটা, প্রফেশনাল ডেটা বেশি আছে। তো এখানে গুগল তাহলে আমাদের কাছ থেকে 2 ভাবে ডেটাটা নিতে পারতেছে। কয়ভাবে? ও আরেকটা আছে, গুগল ম্যাপ দিয়ে এখন কিছু ডেটা নেয়। 3টা মূল জিনিস, 3টা। জিমেইল, 2 হচ্ছে জিমেইলে লগ ইন করার পরে আপনি এই যে ব্রাউজারের মাধ্যমে, তারপরেও যদি এই যে লগ ইনটা আপনি না করতেন, তাহলে কিন্তু গুগল বেশি আবার ডেটা নিতে পারতো না। তারপরে নিতে পারে, এই ব্রাউজারটা তো ইউজ করতেছেন আপনি, এই ব্রাউজারটা তো আপনার কম্পিউটার ইনস্টল করা আছে, এটা কোন কম্পিউটার ইনস্টল করা হয়েছে, কোন এরিয়ার, কোন আইপি, কোন নেটে চলতেছে, এটা ব্রাউজারের মাধ্যমে গুগল ট্র্যাক করতেছে, এবং কি করতেছে না করতেছে সবই কিন্তু দেখতেছে। আরো যখন জিমেইলটা লগ ইন করা থাকে, তাহলে তো আরো সে অনেক বেশি তথ্য নেওয়ার অ্যাক্সেস পেয়ে যায়। এইভাবে সে ডেটাগুলো নিয়ে ডেটাগুলো তার স্টোরেজে সাজিয়ে রাখতেছে। সাজিয়ে রেখে আপনার পুরো এই জিনিসগুলো ইউজ, বিহেভ, ইন্টারেস্টেড সব কিছুর ভিত্তি করে গুগলও বেশ কিছু কলামে কলামে সারিবদ্ধ করে রাখে। ঠিক আছে, আমাদের ডেটাগুলো নিয়ে আমাদেরকে গুগল বিভিন্ন সেক্টর ভাগ করে রাখে, যে এই অমুক গ্রুপের লোক, সে তমুক গ্রুপের লোক, সে তমুক গ্রুপের লোক, এতটুকু তার ডেটা নেওয়া। তাহলে কয়টা পেলাম গুগল ডেটা কালেক্ট করার? ওই মূল, আর অনেক আছে, 3টা মনে রাখলেই হবে। নাম্বার হচ্ছে তার জিমেইল, নাম্বার হচ্ছে তার ব্রাউজার, যেগুলা থেকে বেশি ডেটা নেয়। 3 হচ্ছে তার এই যে গুগল ম্যাপ। এছাড়া আপনি খেয়াল করে দেখেন, এছাড়া খুব ডেটা কিন্তু পাচ্ছেন না। আপনি যে ইউটিউবে যাচ্ছেন, বলবেন ভাই ইউটিউব থেকেও তো নিচ্ছে, কিন্তু ইউটিউবে আপনার জিমেইল লগ ইন করা আছে,
ওই ঘুরে ফিরে 3টা জিনিস, কিন্তু কাস্টমাইজ খুব একটা ডেটা নাই, ওই নাম বার্থডে এতটুকু। তো আপনি ধরেন যে কোনো একটা জায়গায় ফুচকা খেয়ে আসলেন, এটা কিন্তু আপনি ক্রোমে এসে পোস্ট করার কিছু নাই, আছে? এটা জিমেইলে পোস্ট করার কিছু আছে যে আপনি আজকে অমুক জায়গায় যে ফুচকা খেয়ে আসছেন? ইউটিউবে পোস্ট করার কিছু আছে? না। কিন্তু ফেসবুকের কাছে আছে। এইবার ফেসবুকে ডেটা কালেক্ট করার চিন্তাটা দেখেন, ফেসবুক কিভাবে ডেটাগুলো নিচ্ছে। ফেসবুকে সে যখন অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে তখনই একদম আমাদের কি, আমার নাম, আমার বার্থডে, আমার পড়াশোনা যা আছে 14 গোষ্ঠীর খবর তখনই নিয়ে নিচ্ছে। গুগল কিন্তু অত কিছু করেনি। হ্যাঁ, সেটা তো বললাম যে প্রথমেই ফেসবুকে শুধু আপনি লগ ইন মানে অ্যাকাউন্ট করবেন, সাইন আপ, তখনই সে আপনার তারপরও ভ্যালিড ডেটাগুলো নিচ্ছে। একটা ধরুন গুগল আপনি জিমেইল ওপেন করছেন, এরকম আপনার আমার অনেক জিমেইল আছে যে 2, 4, 5 বছর ওপেন করে দেখা হয়নি, বুঝতে পারছি? কিন্তু ফেসবুক ওই সময় যে নামটা দিয়েছিলাম আমার ফোন নাম্বার হয়তো বা, তো ফেসবুকে প্রথমেই যখন আমরা সাইন আপটা করি তখনই এত এত ডেটা নেই যে ওখানেই তো একটা মানুষের তথ্য সব ফেসবুক পেয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করে দেখেন, আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করার পরে এই ফেসবুকে কত কিছু দেওয়া যায়। এই যে আমরা যে ডিটেল টার্গেটিংটা করি, যে বিহেভিয়ার, তারপরে হচ্ছে ইংগেজ শপার কিনা, ডিটেল টার্গেটিংয়ে সে বিবাহিত নাকি অবিবাহিত, তারপরে সিঙ্গেল নাকি হচ্ছে যে তারা রিলেশনশিপে আছে, কত কত তথ্য দিই, তাই না? দেখি না? এরপর আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, এই তথ্য ফেসবুকের কাছে আছে কিনা? যে আমরা সাজে গেছে ফটো পোস্ট না করলে মনে হয় যে সাজে ঘোরাটাই মানে বৃথা হয়ে যাচ্ছে, বা কক্সবাজার গেছেন ফটো দেন নাই, আপনি শান্তিই পাবেন না, বুঝতে পারছেন? বিয়ের সময় যদি ফটো না দিই, ফেসবুক যদি না জানি যে আমি বিয়ে করছি, দেখবেন যে আপনার বিয়ে মনে হয় পরিপূর্ণই হয়নি, সম্পূর্ণই মনে হয় হয়নি। এরকম হয় কিনা? হ্যাঁ, নাও টিকতে পারে। আবার এমন হয়ে গেছে যে যদি হচ্ছে ধরেন যে ভাইয়া যদি আপুর কভার ফটো না দেয় তাহলে তো সন্দেহ এখানে আছে 100%। কি ব্যাপার, বিয়ে করছে আমাকে নিয়ে কভার ফটো দিল না, আছে কিনা? সংসার অশান্তি। আবার হচ্ছে যে এরকম ভাইয়া আছে যে কি ব্যাপার তুমি এখনো আমাদের কভার ফটো দাও নাই, আপুকে বলতেছে সমস্যা কি, এটা এখনো তুমি প্রকাশ করতেছো না, হাইড রাখতেছো, তাহলে তো ঝামেলা আছে। এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে ফেসবুক, কারো কাছে তথ্য চায় না। যা সে অ্যালগোরিদম তৈরি করছে, যেসব জিনিস সে তৈরি করছে, ডেটা সেট যা আপনি নিজেই দিয়ে দিচ্ছে, যারটা সেই দিয়ে দিচ্ছে। ইদানিংকালে খুব একটা জিনিস, এটা আমার কাছে একটু অড লাগে, সবার কাছে হয়তো অড লাগে না। যেমন এই যে একটা বাবু পৃথিবীতে আসার ঘন্টা খানিকের মধ্যেই তার ফটো আগে ফেসবুকে চলে আসে। একটু, হ্যাঁ, মানুষ মারা গেলে একটু বাবুটা বড় হোক, বা অন্তত সপ্তাহখানিক যাক, 1 মাস যাক, নাই ধৈর্য আমাদের মানুষদের, ফেসবুক কি তৈরি করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমবার কোলে নিয়ে আগে 27 হ্যাঁ, প্রথমবারের মতো ভাবা হোক। এই যে বিষয়গুলো দেখেন, ফেসবুকে যদি কেউ বাবা হওয়ার পরে, বাম্মু হওয়ার পরে তার বাবুর ছবি দিল, ফেসবুক তো অনেক বেশি খুশি, পাওয়া গেছে এবার কাস্টমার, এই বাবুর এখন কি কি লাগবে, ঠিক আছে, এই আম্মু আব্বুর কি কি জিনিস এই মুহূর্তে লাগবে, এইগুলার আবার বিজনেস কেউ করতেছে না করতেছে, ওই লোকে তো ফেসবুকে অ্যাড দিচ্ছে। ফেসবুকের চিন্তা হলো আমি যদি এই লোককে সেল আইনে দিতে না পারি, বা তার যদি সেল আমার মাধ্যমে না হয়, তাহলে তো এই লোক আমাকে টাকা দিবে না। আর ফেসবুক বসেই থাকে হচ্ছে এই জন্য যে এই তথ্য কখন সে পাচ্ছে। ফেসবুক কোনোদিন কোথাও কিন্তু বলে না যে এই ডাটা দেন, ওই ডাটা দেন, এই ডাটা দেন। এমন জিনিস সে তৈরি করছে, আপনি না দিলে আপনার শান্তিও হবে না, সংসারে এই যে ঝামেলা লেগে যায়। তাহলে কি তৈরি করছে? এইবার আমি কয়েকটা কনসেপ্ট বোঝাই যে ফেসবুকের কাছে কিভাবে এত বেশি ডেটা আছে। এই যে খেয়াল করেন, বাবু যে হইলো, একটা ছেলে, একটা আপু, একটা ভাইয়া, আম্মু আব্বু হয়ে গেল, এই গুগল জিমেল টিমেল কিন্তু এগুলো জানে না, তাদের কাছে পোস্ট দেওয়ার কোনো কিছু নাই। এতটুকুই জানতে পারে ওই যে কিছু কেনার সময় যদি সার্চ দিতে পারে, তখন এই গুগল একটু কান পেতে থাকে যে মনে হয় বাবু হয়েছে, নাহলে এগুলো লিখে সার্চ দিল। কিন্তু ফেসবুককে তাই, ফেসবুক 100% কনফার্ম, ফটো সহ কনফার্ম, হ্যাঁ, যে সে আসলেই কি তার আম্মু আব্বু হয়ে গেছে। তো এইবার খেয়াল করে দেখেন ফেসবুক কিভাবে তার একদম প্রফেশনাল ডেটা, একদম ওই যে প্রথম ক্লাস আপনাদেরকে বোঝাইছিলাম ডেটা ড্রিভেন কি, যেটা হচ্ছে এখন ক্রুজ মিসাইল, তার চাইতে যদি কোনো কিছু থাকে। প্রথমে মিসাইল ছিল, মার্কেটাররা এইভাবে এক্সপ্লেন করে,
এটা এক দেশ থেকে আরেক দেশে মারতো, কোন জায়গায় পড়তো এরকম খুব একটা ইয়া ছিল না, কন্ট্রোল ছিল না। এটা আপনারা গুগলে ঘাটাঘাটি করলে, ইউটিউবে দেখলে দেখতে পারবেন। আপডেট হতে হতে এমন হয়েছে এখন যে আমরা ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার এই অফিসে এই রুমে বসে আছি, এই জায়গাতেই সরাসরি অ্যাটাক করা যাবে, আছে না? তো ফেসবুকের কাছে যে তথ্যটা আছে, ধরেন যে যে মানুষ, এই যে বুঝাইলাম যে ফেসবুকের কাছে তথ্য আছে আজকে অমুক জায়গায় একটা কাপল আম্মু আব্বু হয়েছে, এখন তার হচ্ছে কি বুঝতেই পারতেছেন যে টাইপের প্রোডাক্ট লাগবে সব কিছু, যারা আবার এই বিজনেস করতেছে ওরা অ্যাড রান করছে, বলে দিছে যে যারা বাবু হচ্ছে 1 মাসের মধ্যে বা বাবু হয়েছে 1 মাসে 6 মাসে, তাদের সামনে আমার এই প্রোডাক্টগুলো তুমি শো করাও। বুঝতে পারতেছি যে ফেসবুক কিভাবে এই ডেটাগুলো তাদের সামনে শো করাবে। একদম টার্গেটেড হলো না? আর ওই লোক তো কিনবেই, 100% কিনবে, কোনো না কোনো একটা ব্র্যান্ডের কাছ থেকে কিনবে, তাকে কিন্তু হবে। এটা একটা বিষয়। এরপরে দেখেন, এটা তো গেল এই যে বাবুর বিষয়টা। একমাত্র যারা হচ্ছে এই যে কিডস আইটেম নিয়ে বিজনেস করে, এই ফেসবুকটাকেই যদি সে ইউজ করতে পারে, তার দুনিয়াতে আর কোনো মার্কেটিং এর চ্যানেল দরকার হয়। ইমোশনালও বেশি, হ্যাঁ, খুবই ইমোশনাল। ইমোশনাল বেশি। সে চিন্তা করে বাবুকে এই যদি বাবুর পায়ে দেখি হ্যাঁ, ভালো লাগছে, তো তখন ওটা কিনতেই হবে এটা। মাস। এবং ঠিক এটা আছে। মানে ওমেনদের প্রতি বেশি আর কি টার্গেটটা ভালো। হ্যাঁ, এটা লাগবেই, কোনো এ নাই। এরপরে মনে করেন যে আমরা তো ফেসবুকে সিঙ্গেল আছি, কোন এক সময় যে ফেসবুক তো কান পেতে আছি, সব তো দেখতেছি, কোন এক সময় দিয়ে দিলাম ইন রিলেশনশিপ, এবার ঘটনা ঘটে গেছে। ফেব্রুয়ারি মাস আসলে তো ফেব্রুয়ারি মাস তো আছে, অন্যান্য ডে তো আছে। যখনই কেউ আপনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট করে এগুলো এক্সপ্লোর করবেন, আমি এগুলা করছি, কত টাকা যে নষ্ট হয়েছে, কত যে ফেসবুক অ্যাকাউন্ট মনে হয় 20টার বেশি হয়ে গেছে, বিভিন্ন লোকের ওর অ্যাকাউন্ট আম্মু আব্বু, আমার বাবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, বাবা জানেই না, ঠিক আছে। তারপর হচ্ছে আমার আম্মুর নামে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সে জানেই না, সে ফোনেরও কিছু বোঝে না, বাট তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে। এগুলো মার্কেটারদের লাগে এক্সপেরিমেন্ট করতে। আপনি শুধু এগুলা ফেসবুকের এই বিহেভিয়ার উপর আপনি নিজেই, আপনারা তখন মার্কেটার হচ্ছেন, এগুলো আপনাদেরকে বুঝতে হবে খুবই ঠান্ডা মাথায়, যে একটা সিঙ্গেল থেকে কেউ যদি হচ্ছে ইন রিলেশনশিপ দিয়ে দিল, 24 ঘন্টাও লাগবে না, দেখবেন ওই রিলেটেড এই গিফট, এই কসমেটিক আইটেম, এই অমুক আইটেম, ওই তমুক আইটেম, তারপরে হচ্ছে সেম কালারের ড্রেস, হ্যাঁ, চকলেট, হাবিজাবি, বিভিন্ন রকম প্লেস, এগুলার অ্যাড তার সামনে আসবে। ফেসবুক বসেই আছে এই জন্য, কারণ যারা এই যে এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করে ওরা তো অ্যাড রান করছে। একটা বুঝাইলাম কি দিয়ে, বাবু হইলে কিভাবে ফেসবুক তথ্য নিয়ে তার উপরে কাজ করতেছে বুঝতেছে, গুগল কিন্তু এটা পারতেছে, গুগল কিন্তু পারতেছে না। এই জন্য হচ্ছে সেলের জন্য গুগলের চাইতে ফেসবুক অনেক বেশি প্রফেশনাল, বেটার, এবং এখান থেকে রেজাল্ট অনেক বেশি হয়। ফেসবুকের একটা ডেটা আছে, এটা হচ্ছে 5:1 কাজ করে। এই 5:1 কি, মাঝে মাঝে অনেকেই বলে আবার 4:1। এটা হচ্ছে ফেসবুকে আপনি 100 টাকা খরচ করলে 500 টাকার একটা প্রোডাক্ট সেল করতে পারেন। এটা ফেসবুকের একটা কমপ্লিট ডেটা। আপনাকে কাজটা ভালোভাবে করতে হবে, শুধু অ্যাড রান করে দিলেই তো হবে না। কিন্তু ও আপনাকে এই ফেসবুক এইভাবে কাজ করে যে তুমি 500 টাকার প্রোডাক্ট সেল করতে চাইলে আমাকে 100 টাকা দিতে হবে। বুঝতে পারছি? আরো কিছু কনসেপ্ট আলোচনা করতেছে। তো রিলেশনশিপের বিষয়টা বুঝাইলাম যে ফেসবুক কিভাবে কাজ করে, এবং আমরা যদি প্রফেশনালি ফেসবুক ইউজ করতে পারি কিভাবে ও সেল এনে দিবে। বুঝতে পারছি? তো রিলেশনশিপের ব্যাপারটা গেল। এরপরে ধরেন কোনো কারণে হচ্ছে কেউ ওইখানে লিখলো ডিভোর্স, হতে পারে এরকম, একটা হলো রিলেশনশিপ, আরেকটা হলো কি ডিভোর্স। আচ্ছা, ডিভোর্সের আগে আমরা বিয়েটা নিয়ে আগে কথা বলি। রিলেশনশিপ থেকে কেউ একজন, ওই যে একটু আগে তো আমরা আলোচনা করলামই যে বিয়ে সম্পূর্ণ হতে গেলে ফেসবুকে আগে ফটো দিতে হবে, তাছাড়া সম্পূর্ণ হবে না। অনেক মানুষ পাবেন যে ফেসবুকে ফটো দিল না কেন, এটা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, আমি দেখছি, অনেক দেখছি, ঠিক আছে। তার প্রিয় তোমাকে নিয়ে সে মাঝে মাঝে এখন ছবি দেয় না কেন, ধরেন যে কভার ফটো আছে, সবই আছে, কিছুদিন ধরে ছবি দিচ্ছে না, এটা নিয়ে গ্যাঞ্জাম আমি অনেক দেখছি, যে অনেকদিন হয়ে গেলো এইখানে ঘুরলাম ওইখানে ঘুরলাম, ছবি দিল না কেন। হ্যাঁ, না ঝামেলা আছে, তাহলে দিবে না কেন, সে কিছু একটা হাইড করতে চাচ্ছে। ফেসবুক এই যে একটা জিনিস তৈরি করছে। এবার এই ইন রিলেশনশিপ থেকে বিয়ে করলো, বিয়ে করার আগে তো আবার এঙ্গেজমেন্ট আছে, দেখবেন এখানে এঙ্গেজ দেওয়া যায় না, এই তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, যদি ওইটাও না দেয়, ধরেন যে ফেসবুকে লিখলো না যে এঙ্গেজমেন্ট, এটা লিখলো না, সে এটা আপডেট করে নাই, বাট ফটো না দিলে তো উপায় নাই। ফেসবুক আরো বেশি প্রুফ পাইছে, ফেসবুক ফটো যত বেশি দেওয়া হয় ও তত বেশি খুশি হয়, তত বেশি কাস্টমাইজ করতে পারে। কেউ একজন
ভুল করে মানে দুষ্টুমি করে লিখতে পারে রিলেশনশিপ, মজা করার জন্য অনেকে লিখে না, যে যার ধরেন যে সিঙ্গেল জীবনের কিন্তু বাধ্য হয়ে লিখতেছে যে রিলেশনশিপ, তাহলে বন্ধুদের জ্বালায় তো থাকা যাচ্ছে না। তো ফেসবুক মনে করে যে এটা অনেকে দুষ্টুমি করে লিখতে পারে, কিন্তু যদি কেউ ছবি দিয়ে দিছে তাহলে একদম রিয়েল। ভেরিফাই সে নিজেই দিয়ে দিল, যেইভাবে যে আমরা আইডি দিয়ে দিই না, এইরকম সে নিজেই ভেরিফাই করে ফেললাম যে দেখো ফেসবুক, এই যে আমি বিয়ে করতেছি, এবার আমাকে সব অ্যাড শো করো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ফটোগ্রাফি থেকে শুরু করে যত রকমের ক্লোদিং, কসমেটিক, ওয়েডিং প্ল্যান, তারপর আবার যে ঘোরার প্লাস ওইটাও শো, মানে ওই যে বিভিন্ন রকম প্লেস, হ্যাঁ ওইটাও দেখাবে যে ভাই তুমি তো এঙ্গেজমেন্ট করলা, ঘুরে আসো। বিয়ে করলে তো আপনি বাঁচতে পারবেন না, এই প্লেসগুলো দেখাবেই আপনাকে। এই যে তথ্যগুলো আমি কিন্তু বোঝাচ্ছি কার কাছে ডেটার, এই যে ডেটার ভল্ট কার কাছে কত বেশি, কার কাছে কত অ্যামাউন্ট ডেটা আছে, এবং কার কাছে কত ইন ডেপথের কাস্টমাইজ ডেটা আছে। এই জিনিস যদি কোনো ক্লায়েন্টকে বোঝাইতে পারে, সে তো বলবে যে ভাই আমি জমি বিক্রি করে হলে আপনি আগে মার্কেটিং করেন, করবে না আগে? এই কনসালটেন্ট দেওয়ার জন্য হিউজ কাজ আছে। আমি ওই যে কোম্পানি এখন আছি, এদেরকে হচ্ছে যে কনসালটেন্ট দিই ভাই এইভাবে এইভাবে কাজ করেন, ইউকোতে একটা ইয়েতে কোনো কাজ নাই আমার। ওর যখন কোন একটা প্রোডাক্ট লঞ্চ করলো, করলো যে ভাই দেখো যে এটা নিয়ে এখন মার্কেটিং প্ল্যান দাও, কি করবো? বুঝতে পারছি এই যে বিষয়গুলো। তো এই আপওয়ার্কে আপনারা যখন এই ফ্রিল্যান্সিং এর ক্লাস আমি দেখাবো, মার্কেটিং কনসালটেন্ট দেয় পার আওয়ার $200, $300, $400, $1000 প্রোফাইল আছে, আমি দেখাবো। 1 ঘন্টা শুধু কনসাল্ট দিবে $1000, $500, $400, এরকম যার যে স্কিল আছে, শুধু বলবে এটা যে এইভাবে কাজ করো। বুঝতে পারছি? তো এবার ওই যে বিয়ের বিষয় গেল, এই ডেটা ফেসবুকের কাছে দেখেন কতটা ভ্যালিড ডেটা ফেসবুক পাচ্ছে আমাদের কাছ থেকে। সেল আবার হবে না কোনো না কোনো কোম্পানিতে, ধরেন আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে না কোনো কারণে, বাট ওই লোকে প্রোডাক্ট কিনবে কোনো না কোনো ব্র্যান্ড থেকে কিনতেছে, এই সব তথ্য ফেসবুকের আবার আছে। এরপর যখন তার কাছে যে একটা শো করানো হচ্ছে, ফেসবুক খোঁজ খবর রাখতেছে এই লোক কোন জায়গার কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা কিনলো। যদি দেখেন যে সে প্রোডাক্টটা কিনছে একটু কম দামের প্রোডাক্ট বা একটু রিজনেবল প্রাইসের, ফেসবুক তাকে একটা ক্যাটাগরিতে ফেলে দিল যে এই লোকে বিয়ে করছে, সে এই রিলেটেড প্রোডাক্ট কিনবে। এখন ওই অনুযায়ী সে কাস্টমাইজ ওই যে ব্র্যান্ডগুলোর অ্যাড রান করতেছে, সবারটা তার সামনে আবার শো করাবে না। ওখান থেকে সে বুঝতে পারবে। ধরেন যে ওই যে ওয়েডিং প্রোগ্রাম বা ফটোগ্রাফি, কোনো একজন কোম্পানি অ্যাড রান করছে, তাদের ফটোগ্রাফি 3 দিনের জন্য তাকে হায়ার করতে হবে হচ্ছে ধরুন যে 10,000 টাকা, আবার আরেকজনের অ্যাড চলতেছে 15,000 টাকা। এই লোকে যদি 10,000 টাকাকে হায়ার করে, এখান থেকে ফেসবুক কাস্টমাইজ শুরু করলো, তারপরে তার যদি হচ্ছে ধরুন ক্লোদিং আইটেমের অ্যাড আসতেছে, ওই রেঞ্জ সে হিসেব করে, তখন তার সামনে 20,000 টাকা দামের শাড়ির অ্যাড নিয়ে আসবে। তাকে ওই রেঞ্জ অনুযায়ী সে হচ্ছে ফেসবুক, আমার এখানে ফেসবুক চিন্তা করে যে আমার এখানে ধরুন 10 জন 10টা অ্যাড রান করলো, কারো প্রাইস ওয়েডিং ফটোগ্রাফির কথা বলতেছি, কারো প্রাইস 5,000 টাকা, কারো প্রাইস 10,000 টাকা, প্রাইস দিয়ে দেই না দিই আমরা, মার্কেটে কোম্পানি তো দেয়, কারো 20,000 টাকা, কারো কি কোন ধরনের এই আইটেম আছে ভিডিও টিডিও করার জন্য। এই সব সে কালেক্ট করার পরে এই লোকে কাকে হায়ার করলো, কোন ওয়েবসাইটে গেল, এইভাবে তাকে সে কাস্টমাইজ করে ফেলছে যে তার মানে রেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, তার হচ্ছে পারচেজ বিহেভিয়ারটা, সে কতটুকু ইফোর্ট করতে পারতেছে কোন লেভেলে, সেই অনুযায়ী এই যে অন্যান্য যে শাড়ি, তারপর অন্যান্য কসমেটিক যা কিছু আছে ওই রিলেটেড অ্যাড তার সামনে শো করাচ্ছে। খুব বেশিও করা দরকার করবে না সে, আবার খুব কম দামের গুলো শো করবে না। এই তথ্য কিন্তু গুগল করতে পারতেছে না। গুগল দেখলো যে কোনো কারণে যে বাবুর প্রোডাক্ট বা বিয়ে রিলেটেড কোনো প্রোডাক্ট সার্চ করলো, সেই রিলেটেড কিছু জিনিসপত্র তাকে শো করাতে পারবে, বাট ফেসবুক কি জিনিস শো করে চিন্তা করে দেখুন। তো বিয়ের ব্যাপারটা আমরা বুঝলাম, এটা বুঝতে হবে যে আপনার আসলে ফেসবুক মার্কেটিং দিনকে দিন কি হচ্ছে। নিজেরাই যদি ইন ডেপথের ডেটা না বুঝে আপনি কাজ করে মজা পাবেন না, মনে হবে ফেসবুক মার্কেটিং এটার কি, এটা একটা অ্যাড রানের ব্যাপার। এটা আসলে অ্যাড রানের শুধুমাত্র অ্যাড রানের ব্যাপার না, অ্যাড রান কোনো কাজই না। ফেসবুকের অ্যাড রান একজন নন টেকনিক্যাল মানুষ একটা ভিডিও দেখে অ্যাড রান করতে পারবে। এই জিনিসগুলো বোঝাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ফেসবুক কিভাবে কাজ করে। আপনি কোনো মানুষের প্ল্যান যদি ধরে ফেলতে পারেন, আপনার শত্রুর আগে যখন যুদ্ধ হতো, এগুলো কিন্তু মার্কেটিং এর বইয়ে পাওয়া যায়, যুদ্ধ দিয়ে ওরা মার্কেটিংকে বোঝায় যে ওই সময় যদি কোনো রকমের যুদ্ধ হতো, এখন পর্যন্ত মানুষ খোঁজাচ্ছে, ডেটা কালেক্ট করার চেষ্টা করে যে ওরা কি প্ল্যান করতেছে আমাদেরকে হিট করার জন্য, মারার জন্য। ঠিক আছে, এইটা যদি কেউ হ্যাক করতে পারে, তার আগেই তো সে ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলবে, আর পারবে? তো ফেসবুক কিভাবে কাজ করে এইটা যদি আপনারা বুঝতে পারেন,
তাহলে আপনাদেরকে সেল এনে দেওয়া, নিজের জন্য হোক ক্লায়েন্টের জন্য হোক, কোনো বিষয় না। বিরক্ত হচ্ছেন কি কি? বিরক্ত লাগতেছে না? বিরক্ত লাগলেও শুনতে হবে, কাজে লাগবে আপনাদের। তো 3 নাম্বার যেটা ফেসবুকের কথা বলতেছিলাম, যে ডিভোর্স। 100% আপনি কোন একটা প্রোফাইলে এই সিঙ্গেল থেকে মেরিট, মেরিট থেকে ডিভোর্স দিয়ে দেখেন, প্রথম অ্যাড আসা শুরু করবে লয়ারদের। বুঝতে পারছেন? চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, লয়ারের অ্যাড আসা শুরু হবে। এরপরে তার হচ্ছে বিভিন্ন রকম ভালো লাগার বই, বিভিন্ন রকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিপ্রেশন দূর করার, রাইট, এরকম। তারপরে হচ্ছে যে অনেক মানুষের অনেক রকম, শুধু যে অ্যাডই দেখায় ব্যাপারটা তা না, ওই রকম যে বিভিন্ন পেজ টেজ থাকে। আপনি দেখবেন এমন একটা পেজের লেখা আপনার সামনে এমন সময় আসছে যে জীবন আপনি ওটার প্রতি কোনো ইন্টারেস্টেড ছিলেন না, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি একটু হলে ইন্টারেস্টেড দেখাইছিলেন, এই জন্য ওই পেজটা আপনার সামনে আসছে। অ্যাড না কিন্তু, এরকম অনেক সময় দেখবেন অনেক গ্রুপ সাজেস্ট হয়ে আসছে, অনেক পেজ, অনেকের লেখা আপনার সামনে আসছে। এইটাও হচ্ছে যে ফেসবুক, আপনি ভুলে গেছেন যে আপনি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলেন, কোনো কিছু করছিলেন, বাট ফেসবুক ভুলে নেই। তো যে ডিভোর্স দিয়ে দিল তারা হচ্ছে হাই লেভেলের ডিপ্রেসড পার্সনের মধ্যে থাকে বা ইয়াতে থাকে, ছেলে হোক মেয়ে হোক, সেই রিলেটেড তাকে হচ্ছে যে এইরকম জিনিসপত্র দেখানো শুরু করছে। কোন একজন লয়ার, আমি একজন লয়ারের সাথে কাজ করছিলাম, তো ওনাকে সাথে বলছিলাম যে ভাই, যে উনি এই 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 কি এটাকে যেন কি বলা হয় আইনের ভাষায়, এই ফ্যামিলি নিয়ে কাজ করে, নারী শিশু আর কি নিয়ে কাজ করে। তো বলতেছে যে ভাই আমি তো এই যে ভিডিও টিডিও বানাই, কোনো তিয়াটে তো এরকম তো হচ্ছে ক্যান্ডিডেট পাই না। ওনারা শুধু আমি এইটুক কনসালটেন্ট দিছিলাম যে ভাই, যারা বাংলাদেশে মনে করেন যে ডিভোর্স যতগুলো হয়েছে, এদের সামনে আপনি আপনার যদি কি সার্ভিস দিবেন না দিবেন এগুলো আমি নিয়ে দিই, তাহলে কেমন হবে? তো বলতেছে হ্যাঁ ওইটাই তো আমি চাচ্ছি ভাই, এগুলোই তো খুঁজতেছি। ঠিক আছে, পরে ভালো করছে অনেক। ঠিক আছে, একটা সময় ছিল মানুষ হচ্ছে এই ডিভোর্স জিনিসটা অনেক বেশি হাইট রাখার চেষ্টা করতো, বাট আমি ইদানিং অনেক জায়গাতে আমি দেখছি, একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, উনি পরিচয় দিচ্ছিল এইভাবে যে ভাই আমি তো হ্যাপিলি ডিভোর্স। বুঝতে পারছি, পার্টি করে হ্যাপিলি ডিভোর্সড পারসন, এরকম মানুষও আছে, ছেলে এবং মেয়ে। সিঙ্গেল মাদার। হ্যাঁ, এটা হতে পারে সিঙ্গেল মাদার, মানে এই জিনিসগুলোকে ভিন্ন ভিন্ন তারা কিন্তু নাম ইউজ করতেছে। সবই হচ্ছে বস্তুবাদ, সবই হচ্ছে এগুলো কর্পোরেট কেস। তো এই লোকে হচ্ছে যে এরকম এক একজন আপনাকে বুঝতে হবে কোন ক্লায়েন্ট কি নিয়ে কথা বলতেছে, তাকে কিভাবে কোন জায়গাতে হিট করলে হবে। বুঝতে পারছি যে কাকে কোন জায়গায় কোন কথা বলে। সবাইকে আপনি একভাবে কনসালটেন্ট দিলে হবে না, আপনাকে আগে বুঝতে হবে। যেমন ওই যে আমি হচ্ছে যে একজন এই কিছুদিন আগে একজনের কাজ করলাম, এ হচ্ছে সামুদ্রিক মাছ সিল করে, তার ওয়েবসাইটও নেই, কম্পিউটারও নেই, কিছুই নাই। এখন ওকে যদি আমি মার্কেটিং এর স্ট্র্যাটেজি প্ল্যান শিখাতে যাই, বুঝবে নাকি ওকে আমার এইভাবে বলতে হবে যে ভাই, যারা যারা হচ্ছে সামুদ্রিক মাছ পছন্দ করে তাদের সামনে আমি তোমার অ্যাড নিয়ে দিতেছি, সেল হবে। সবাইকে তো একভাবে চিন্তা ভাবনা করা যাবে না। যারা বুঝবে তাকে হচ্ছে যে আপনি ইনডেপথে বোঝাবেন, আর যে যেভাবে বুঝবে, যেমন ওই যে লয়ারের কথা বললাম, এটা আমার ওই এজেন্সিতে কাজটা নিয়েছিলাম, এরকম হবে যে ভাই এই ফেসবুকের মধ্যে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে কিরকম ডিভোর্স হচ্ছে এটা তো জানিনি, আর এই লোকগুলা ডিভোর্স হওয়ার আগে যদি ফেসবুক ইউজ নাও করে, ডিভোর্স হয়ে গেলে ফেসবুকে আসবে। তো এদেরকে টার্গেট করে এই যে আপনি একটা বক্তব্য দেন, আপনি একটা কিছু করেন, তারা কি করবে না করবে, মানে ছেলে হইলে যদি আপনি ছেলে ক্যান্ডিডেট দেন তাহলে সব বক্তব্য দেন ছেলের পক্ষে, আর মেয়ে ক্যান্ডিডেট নিয়ে কাজ করলে সব বক্তব্য দেন কি মেয়ের পক্ষে। বুঝতে পারছি, এই হচ্ছে ব্যাপার। এইরকম ভাবে ফেসবুক আসলে এদের অ্যালগরিদম কাজ করে। এই জিনিসটা নিয়ে আপনারা কিন্তু কাজ শিখতেছেন, কাজ করতেছেন, এই জিনিসগুলো নিয়ে হিউজ পড়াশোনা করতে হবে। তো যেটা বুঝাইতে চাইলাম এতক্ষণ ধরে, আমি প্রথমে বুঝিয়েছি অর্গানিকের বিষয়টা, যেটা প্রুফ দেখালাম। অর্গানিক মার্কেটিং বা নন পেইড মার্কেটিং এখন হচ্ছে গুরুত্বপূর্ণ নাকি পেইড মার্কেটিং গুরুত্বপূর্ণ, সেটা কিভাবে গুরুত্বপূর্ণ সেটা বুঝাইলাম। এখন পেইডের কথা যদি চিন্তা করি, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আছে, গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, টুইটার, লিঙ্কডইন, টিকটক, এগুলো আছে না? তারপরে আমি বুঝাইলাম যে এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ কোনটা। বুঝতে পারছি, সবশেষে বলবো গুগলে মানুষ আসে, গুগলে কনভার্সন ভালো হয়, কারণ গুগল এখানে আনন্দ উল্লাস পাওয়ার কিছু নাই, আছে আপনি যা লিখতেছেন সে সেই অনুযায়ী ডেটা দিচ্ছে। তো গুগলে যারা আবার যা কিছু লিখে সার্চ দেয়,
গুগল হচ্ছে কনভার্সন ভালো, কনভার্সনের রেজাল্ট, কারণ এখানে হচ্ছে যে মানুষ প্রয়োজনে সেই সার্চ দেয়। বাট ফেসবুকে হচ্ছে কনভার্সন কিন্তু গুগলের চাইতে কম, ওইখানে আবার সেল বেশি। কনভার্সন কম বাট অ্যামাউন্টের হিসেবে ফেসবুকে সেল বেশি। আরেকটা কনসেপ্ট, ফেসবুক কিছুদিন ধরে আমি একটা জিনিস শুনতেছি, আমার অনেক স্টুডেন্ট আমাকে নক করছিল বিভিন্ন ব্যাচ থেকে, এটা আপনাদের সাথে শেয়ার করি, যে ভাইয়া আমার পেজের মধ্যে ফ্যান ফলোয়ার তো আছে প্রায় 50,000-এর মতো, বাট আমি কোন একটা পোস্ট করলে এই যে লাইক আসে 8টা 10টা 12টা, তারপরে মানুষ হচ্ছে এরকম কমেন্টও করে না, কিছু না, এই বিষয়টা কেন? তো তাকে যখন অন্য একজন বুঝাইছে ভাইয়া ফেসবুকের রিচ নাকি কমিয়ে দিছে, এই জন্য আসে না, সে ওইটা বুঝতে পারছে। আসলে কি ঘটছে সে কিন্তু এটা বুঝে না, এটা আপনাদেরকে আমাকে বুঝতে হবে। ফেসবুকে রিচটা কমছে, কেন কমছে এই থটটা তো আপনাকে বোঝাইতে হবে। এটা কোনো একজন ক্লায়েন্টকে আপনাকে বলতেও হতে পারে। ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি কি সেল করেন? আপনি হচ্ছে ধরেন যে বিভিন্ন রকম গিফট আইটেম সেল করেন। খুব ভালো হচ্ছে বোঝার চেষ্টা করেন, আপনার পেজে ধরেন যে 1 মিলিয়ন লাইক ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার আছে। এখানে এই পেজ থেকে যদি একটা পোস্ট করা হয়, 1 মিলিয়নের যদি হচ্ছে ধরেন 10%ও দেখে, কতগুলো হতে পারে? 10 লাখের 10% কত হয়? হ্যাঁ, 1 লাখ। তো 1 লাখ লোকও যদি হচ্ছে যে তার এই পোস্টটা দেখে যে আমি হচ্ছে এই আইটেম সেল করব, 1 লাখের মধ্যে থেকে যদি ধরুন যে 10% লোক ওখান থেকে পারচেস করে, কতগুলো হতে পারে? 10,000। তো 10,000 বা এখান থেকে সবই বাদ দিলাম, 1,000 তো লাইক কমেন্ট আসবে 1 মিলিয়ন থেকে, তাও তো আসে না, আসলে 8টা 10টা 12টা। এখানে ফেসবুক কোন খেলাটা খেলে? সেটা হলো যে ফেসবুক রিচ কমাইছে, শুধু এই কথা বুঝলে আপনাকে হবে না। ফেসবুক রিচ যদি কমিয়ে থাকে, আপনি ধরেন যে পরিবহনের পেজে যান, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। সাকিব আল হাসানের পেজে আপনি যান, তারপরে হচ্ছে সাকিব খানের পেজ আপনি যান, তার একটা পোস্টগুলো তো এখানে লাখ 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 শেয়ার হচ্ছে, ভিউ হচ্ছে, লাইক আসতেছে, কমেন্ট আসতেছে। তারপরে হচ্ছে ওই যে আপনার একটা ছেলে যে কয়েকদিন পর পর যে ঝগড়া করে, প্রিন্স মামুন আর তার ওয়াইফ, তাদের পেজে যান। নেগেটিভ মার্কেটিং না, ওরা তো সাকিব আল হাসান তো মার্কেটিং করলো না, বা এই পরিমাণে তো কোনো কিছু মার্কেটিং করলো না, একটা পোস্ট দিল, মার্কেটিং পোস্ট নর্মাল পোস্টই হতে পারে। যদি রিচ কমিয়ে দেয়, এটাই যদি রাইট হয়, তাহলে এরা পোস্ট করলে এদেরগুলো হচ্ছে যে এত রকম রিচ হচ্ছে কেন? এখানে ব্যাপার আছে। ফেসবুক এখানে যেটা রিড করে, ফেসবুকের এআই যেটা রিড করে, আপনার 1 মিলিয়নের এই পেজ, এখান থেকে আপনি একটু আপনাদেরকে আমি প্রুফটি দেখাই। আপনি চলে আসেন হচ্ছে দারাজে বা চাল ডালে, ধরেন চাল ডাল, এখানে আসলাম, ওদের কতগুলো আছে? 581 কে লাইক নাকি? এইখানে এই পোস্টটা দেখেন, এটা দিয়েই বোঝাই কি হবে। ছড়াটির নাম জানিয়ে কমেন্ট সেকশনে কিছু একটা, এটা একটা মার্কেটিং কিছু একটা। বলুন তো ছড়াটির নাম কি? ওই যে মারবো ঘোরা চাবো ঘোরা, কি যায়, তাই না? এখানে লাইক কয়টা? আর এর সংখ্যা দেখেন কত, 581 থেকে লাইক আসবে মাত্র 16টা। তারপরে হচ্ছে আরো একটু নিচে যান, চাল ডালে কি আসছে? 8টা। এরপরে এই পোস্টটা দেখেন, এখানে কয়টা? প্রিমিয়াম কোয়ালিটি বিফ। এটা দিয়ে আপনাদেরকে এই জিনিসটা বোঝাই ফেসবুক আসলে কিভাবে এটা ওদের এই কাজ করবে, ফেসবুক এখানে কি চিন্তা করে। প্রিমিয়াম কোয়ালিটির এই জিনিসটাতে 679 টাকা বা এটা সেল করবে, লাইক মাত্র 14টা, কমেন্টও নাই। অথচ ওদের 5 লাখ তো আছে, ফ্যান ফলোয়ার আছে, না 5 লাখ? এখানে 5 লাখ থেকে মাত্র 14টা লাইক, কমেন্টও নাই। এইখানে বিষয়টা হচ্ছে এই, ফেসবুক চিন্তা করতেছে ভাই আমি পেজ বানাইছি, তোমার এখানে ফ্যান ফলোয়ার আছে, তো তুমি একটা পোস্ট করলা, এখান থেকে তোমাকে যদি আমি রিচ দেই এই সেল পোস্টটাতে, তুমি যদি এখান থেকেই তোমার সেল পেয়ে যাও, আমার কি লাভ হইলো? কি হলো? ফেসবুকের কি লাভ হলো বলেন আপনারা? ফেসবুক আপনাকে এত বড় একটা লোকের একটা বেস তৈরি করে দিয়েছে, মানুষের বেস তৈরি করেছে, সবই করছে। এখন এখান থেকে যদি ফেসবুক 10% মানুষের সামনে রিচ করিয়ে দিত এই পোস্টটা, 5 লাখের 10% তাহলে কত হয়?
50,000 না? হ্যাঁ, 50K 50K, 50,000। 50,000 মানুষের সামনে যদি এটা নিয়ে এসে যেত, সেখান থেকে যদি হচ্ছে যে ধরুন মাত্র 10%, আমরা 10% করেই ধরি, 5,000। 5,000 মানুষের সামনেও যদি সে নিয়ে যেত, 1,000 মানুষ তো অন্তত কিনতো, 500 লোক তো কিনতো। 500 লোক যদি প্রতিদিন এইখান থেকে বিফ কিনে, এদের বিফ আর সেল করার তো দরকার নাই। এই 500 যদি বিফ সেল, 500 লোক যদি কিনে, দেখবেন যে বিফ ওদের যতটুকু সেল করা দরকার সেটা তো সেল হয়ে গেল। হইলো কিনা, হবে কিনা? আমি মাত্র 5%-এর 10%, তার ভিতরে 10%, তার ভিতরে 10% করে ন্যারো ডাউন করছি। 5,000 যদি চিন্তা করেন, এই 5 লাখের 1% বা 2%, এতটুকু রিচও ফেসবুক দেয়। এই জন্য ধরেন যে অনেক মানুষের মাথাটা তো নষ্ট, ফেসবুক নষ্ট হয়ে গেছে, অ্যালগোরিদম শেষ, রিচ নাই, কিছু নাই। কিন্তু এটা আমাদেরকে টেকনিক্যালি চিন্তা করতে হবে। ফেসবুক চিন্তা করতেছে, ভাই আমার প্ল্যাটফর্ম ইউজ করে তুমি যদি তোমার বিজনেস করেই নাও, রিচ যদি আমি তোমাকে করে দেই, তাহলে আমার লাভ কি? তুমি কি অ্যাড রান করবা? তুমি কি আমাকে টাকা দিবা? এখানে ধরেন যে ওদের এই 679 টাকা, মানে 500 গ্রাম মাংস এরা সেল করবে, বিফ সেল করবে 679 টাকায়। ফেসবুক এখান থেকে ভাই আমাকে 100 টাকা দিতে হবে, এখান থেকে আমাকে 50 টাকা দিতে হবে। এমনি এমনি দিবেন আপনি? আমি দিব? এইটাকে আবার সে যদি প্রমোশন করে, অ্যাড রান করে, তখন আবার দেখবেন কি দোমায় আসে যে লাইক ফুল সব এনে দিচ্ছে। বিষয় হলো এটা, ফেসবুক দেখে, সেটা যে কোনো গ্রুপ হোক, যে কোনো পেজ হোক। এটা কিন্তু নট অনলি পেজ, আপনার যে পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা আছে, সেখানে আপনি এমনি একটা ফটো আপনার পোস্ট দেন, এমনি একটা ফটো, দেখবো যে প্রচুর পরিমাণে ওটার ভালোই রিচ হচ্ছে। কিন্তু যখনই ধরেন যে আপনি একটা একটা পোস্ট করলেন বিজনেস রিলেটেড বা কোনো একটা সেল পোস্ট, নাই, কাজ হবে না। কারণ এটাই যে ভাই তুমি ফেসবুক বুঝতেছে ছবি দিয়ে তোর কিছু কোনো কিছু সেল করতেছে না, এটাতে সে সেল করতে যাচ্ছে। আর আমি যদি ওকে সেলটা এনে দেই, আমার কি লাভ হবে? আমার তো খুব একটা লাভ হচ্ছে না, শেষ। এই কারণে এটা যে কোনো কিছুতে ফেসবুক বলে, ও দেখে যে কোনটা হচ্ছে মার্কেটিং পোস্ট, কোনটা সেল পোস্ট, কোনটা হচ্ছে যে কোনো সে একটা লোক খুঁজছে প্রোডাক্ট খোঁজার জন্য, এগুলোতে সে ফ্রিতে কোনো দিন কোনোভাবে আর রিস্ক দিবে না। এইখানে যে আপনার এটা আছে, আমরা বলি না যে অনেক ফ্যান ফলোয়ার থাকলেই মনে হয় অর্গানিক এমনিতে সেল হবে, কোনো না, 1 টাকাও সেল হবে না। এখানে যতই আপনাকে মিলিয়ন মিলিয়ন থাকুক, দারাজে যান। ভাই ওদের 20টা অ্যাড আনছিল আমি একদিনে। কেন করছে? কারণ এ তো হবে না। দারাজে যান, 20টা দারাজ, এদের দেখবেন মেবি 15 মিলিয়ন হতে পারে। হ্যাঁ, 15 মিলিয়ন। তো ওদের যেটাই 15 মিলিয়ন ইয়া, ওইখানে এতে আসেন, দেখছেন 15 মিলিয়ন পেজের মধ্যে কি অবস্থা? 15 মিলিয়নে 15টা, বরঞ্চ ওরই ভালো, 5 মিলিয়নে 5। হ্যাঁ ওরই ভালো, 15 মিলিয়নে 15টা লাইক, একটা কমেন্টও। এরপরেও যদি আমরা এগুলা কিন্তু থিঙ্কিং করতে হবে, মার্কেটিং এর এগুলো বিষয়, ওই যে বললাম না, অ্যাড রান করা কিন্তু কাজ না, অ্যানালাইসিস রিসার্চ, এটা হচ্ছে কাজ। আর যত অ্যানালাইসিস রিসার্চ করতে পারবেন আপনি, তত হচ্ছে যে ইন ডেপথে যে ফেসবুক কিভাবে কাজ করে বুঝতে পারবেন। এ যদি এই প্রোডাক্ট ওকে সেল করে দিত, দারাজের 40-50টা অ্যাড ফেসবুকে চলতো না। বুঝাতে পারতেছি? এই হচ্ছে যে বিষয়। কিন্তু আপনি এখন ওই পরিমণির নাম কি লেখা যাবে? দেখি, হ্যাঁ, সাকিব আল হাসান, কোনটা ওর? ইয়ে তো এটা নাকি? আচ্ছা যাই হোক, এই পরিমণি কিছু একটা করছে, এটার ইয়া দেখেন 5K। ঠিক আছে, এটা তো আমি চিনি না, আমি যে ইয়া করি সাকিব আল হাসান, এটাই তো, এর কত? 16 মিলিয়ন। তো তার যদি কোনো পোস্ট দেখেন, এই যে দেখছেন 24K। তারপর এখানে কিছু একটা ঘটছে, দেখছেন 4। তারপর এটা দেখেন, এটা কি, এখানে কি আছে এই জায়গাটায়? সে একটা কভার ফটো দিচ্ছে, কি অবস্থা? 79K। তার কি আসছে? লাইক রিয়াক্ট আসছে। তারপর এটা যেতে নিন সাকিবের অটোগ্রাফ, 22K। এটা কি? তার একটা ফটো দিছে, 379K। তার এঙ্গেজমেন্ট, শুধু লাইক কমেন্ট শেয়ার, কমেন্টের কথা আমি বাদই দিলাম। এরকম আপনি বাসায় যেভাবে খুঁজবেন বিজনেস পেজ, আর কোনটা হচ্ছে যে নর্মাল
পাবলিক ফিগার, প্রিন্স মামুন যেটা বললাম, তারপর আরো যারা আছে। এইখানে বিষয়টা হলো ফেসবুক যেটা করছে যে যেটার মধ্যে মানুষ বিনোদন পাবে, আনন্দ উল্লাস পাবে, যেটার জন্য এইটার যদি সে রিচ না দেয় তাহলে মানুষ ফেসবুকে কেন আসবে? ফেসবুক দুটো কাজ করে এখানে, মানুষ যাতে ফেসবুকে আসে এই জন্য যত রকমের অ্যাক্টিভিটিস এখানে যারা যারা করতেছে তাদেরকে সে স্টার বানিয়ে দেয়। এই যে যারা যে ফেসবুকের কল্যাণে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, এই যে রাফসান বলেন, তারপরে হচ্ছে এই যে প্রিন্স, তারপর কয়েকদিন আগে ওই ইয়া বললো না যে আমার ভুল হয়ে গেছে মাফ করে দিন, সিদ্দিক চোর, আরো যারা আছে, এরা ফেসবুক এদেরকে স্টার বানায়, মানুষ আসলে বানায় না, মানুষকে বলে লাভ নাই। মার্কেটিং করে ফেসবুকে থাকে অনেক বড় হ্যাঁ, follower। হিরো আলম আর কার কল্যাণে একে চিনছে? এই মানুষগুলোকে যাদের নাম বললাম, কার কল্যাণে? ফেসবুকের কল্যাণে না? তাহমিদার থেকে ইউজ করে ভাই, মানে সেই ইউটিউবে ভাই 115 লিঙ্ক চলে আসে। তাহমিদার যদি ফেস টেক দিয়ে শুধু মুখে বলছে না, হ্যাঁ, জীবনে। আচ্ছা, তো এখানে বোঝার চেষ্টা করেন যে আমরা বলি যে এই লোকগুলারে ভাইরাল করে কেন, মানুষ করে, এটা মানুষের ভাই তো দোষ তো নাই। এরা যখন কোনো একটা পোস্ট দেয়, কোনো কিছু দেয়, আর ফেসবুক চাই এইটা সারা পৃথিবীতে শুধু এরকম নেগেটিভ জিনিস হাইলাইট হোক, সারা পৃথিবীতে যেটা বিনোদন সেটা হাইলাইট হোক, সারা পৃথিবীতে যেটা বলে মানুষ আনন্দ উল্লাস পায় এটাই হাইলাইট হোক, এটা কি সে রিচ করে? তাছাড়া অ্যালগোরিদম কাজ করবে না, ফেসবুকে মানুষ আসবে না। কিন্তু যখনই দেখবি যে সেল ব্যবসায়িক কোনো কিছু, ভাই আমাকে টাকা দাও, বুঝতে পারছি, এই অ্যালগোরিদম ফেসবুক কাজ করে। তো এই জন্য আসলে রিচ কমছে, ওর ইয়া তো খুব একটা পাবেন না, আর যদি দেয় এটাও কাজে লাগবে, কারণ এই হচ্ছে একজন ইয়া, এর জন্য লোক আছে, ওই জন্য তো সৌরভ বুঝতে পারছেন? করে ভাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই যে আমরা তাহলে কি বুঝলাম, এরকম আরো অনেক আছে যেগুলো দেখবেন যে উল্টাপাল্টা গ্রুপ, ওইখানে একটা গ্রুপে পোস্ট করলে প্রচুর পরিমাণ রিচ হচ্ছে, লাইক শেয়ার হচ্ছে, মানুষের সামনে যাচ্ছে। বাট ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা গ্রুপ তৈরি করছেন যেখানে সেলের কোনো একটা বিষয় আছে, লাভ হবে না। যেমন ওদের শিখবে সবাই, শিখবে সবাইয়ের ওদের 5 লাখের মতো মেম্বার আছে ওদের গ্রুপে, ওইখানে যারা পোস্টস করে দেখবেন যে এঙ্গেজমেন্ট নাই, নিয়ে যাবে না। ফেসবুক বলতেছে তোমরা তো ভাই ওই যে এডুকেশন নিয়ে কাজ করতেছো, তোমাদের এখানে টাকা দিয়ে মানুষ কোর্স করে, গ্রুপেও পোস্ট করে লাভ নাই, পেজ থেকেও যেটা নর্মালি দিবে এইখানে যে 15, 20টা, 16টা এটাই আসবে। এটা আপনারা বুঝতেছেন, সাধারণ মানুষ কিন্তু বুঝবে না, কারণ তুমি ভাই লোক আনবা আমার ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করো, আমাকে টাকা দিবে না, সেটা হবে না। অথচ এইরকম যারা এইরকম ফানি কোন একটা মিম ফটো আপনারা দেখিয়ে তো মিলিয়ে দেখবেন, আজকে যে মিলাবেন একটা মার্কেটিং পোস্ট দেখবেন আর একটা সাধারণত যে মিম পোস্ট, টেক্সটের যে মিম পোস্ট হয় এটা দেখবেন, দেখবেন এখান থেকে 100% কম বেশি আছে। তো ওইটার মধ্যে কি শেখার আছে? ফেসবুকে রিচ দিছে কেন? যে এটার জন্য মানুষ ফেসবুকে থাকবে, যে মজা পাবে এই জন্য। তো সংক্ষেপে যেটা মনে রাখবেন, যে জিনিসটা মজা পাওয়ার এটা ফেসবুক রিচ করবে, আর যেটা প্রফেশনাল বাস্তববাদী প্রোডাক্ট সেল করা হচ্ছে এটাতে ফেসবুক কোনোদিন রিচ টিচ দিবে না। এই জিনিসগুলা আমি এই যে শেয়ার করলাম, কেন শেয়ার করতেছি? কোন একজন ক্লায়েন্ট আপনার বলতে হতে পারে এইভাবে যে ভাই আপনি যতই ফ্যান ফলোয়ার যত কিছু, যে লাইক অনেকে সেল করে না, যে 100 টাকায় 500 লাইক, 300 টাকায় এত লাইক, অমুক লাইক তমুক লাইক, এগুলা দিন শেষে কোনো কাজে লাগে না। মিলিয়ন মিলিয়ন ভিউ আপনার মানে ফ্যান ফলোয়ার কোনো কাজে লাগবে না। একটা জায়গায় শুধু কাজে লাগবে, মানুষ এইটা দেখে একটু ডিসিশন মেক করার, ইজিতে ডিসিশন মেক করে যে এত লোক এইটাতে ফলো করছে, ফলোয়ার হয়েছে, লাইক দিয়েছে, তাহলে তো কিনাই যায়। এই একটা জায়গা, আর কিছু না। আপনি যদি চিন্তা করেন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 1 মিলিয়ন হচ্ছে যে ফলোয়ার আছে, বা 1 লাখ আছে, তা আমার আর অন্য কোনো কি দরকার? আমি এখান থেকে ফ্রিতে এখন মার্কেটিং করবো, কোনো লাভ হবে না। বুঝতে তো পারলাম প্রুফ সহ নাকি? এই জিনিসগুলোই হচ্ছে এই মুহূর্তে এত কিছু আলোচনা করার লাস্ট কথা বলি। এবার ফেসবুক আপনাদেরকে যেটা শিখতে হবে সামনে, টেকনিক্যাল কাজ আপনাদের বলা চলে 100% কমপ্লিট। এবার শুধু করতে হবে অ্যানালাইসিস, রিসার্চ। এটা এমনি এমনি একদিনে বিল্ড হবে না, প্রচুর পরিমাণ এইরকম অ্যানালিটিক্যাল ভিডিও দেখতে হবে, ব্লগ পড়তে হবে, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে পারবেন। ওকে, তো আমরা বুঝতে পারলাম। আর আসলে অনেক কথাবার্তা বলা যেত, টাইম আমাদের কিন্তু অলরেডি শেষ। আমি 1 ঘন্টা সময় নিয়েছিলাম, অলরেডি 12টা, এখন 39, 10 মিনিট ওভার হয়ে গেছে। আবার আজকে নামাজের দিন, বুঝতে পারছি। আচ্ছা,
তো বুঝতে পারলাম যে কোনটাতে আসলে সেল বেশি আসতে পারে, কোনটা চ্যানেল কিরকম। গুগল অ্যাডসে অনেক ডেটা, বাট সেলের জন্য ফেসবুকের কাছে থাকে কাস্টমাইজ ডেটা, যেখানে আপনার কনভার্সন ভালো হবে। আরও অনেক বিষয়, এগুলো হচ্ছে যে আপনারা অবশ্যই ওভারভিউগুলো বোঝার চেষ্টা করবেন। তো যে আমি বলছিলাম যে আপনাদের এই মুহূর্তে 10টা রিসোর্স তৈরি করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনার একটা ফেসবুক প্রোফাইল লাগবে। ফেসবুক তো সবারই আছে, ঠিক কিনা? একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্টটা শুধু হইলে হবে না, আপনাদের এই অ্যাকাউন্টের মধ্যে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, ব্যানার থেকেই যেন সেটা বুঝতে পারি আমরা। ব্যানারে আমরা বিড়ালের ফটো দেই, অমুক ফটো দিই, তমুক ফটো দিই, এগুলো চিন্তা ভাবনা করে আর লাভ হবে না। আপনারা এখন কিন্তু নিজেরাই বলছেন যে আপনারা এখন কি, এখন ডিজিটাল মার্কেটিং। এবার আপনাদেরকে 2টা কাজ সামনে থেকে, সামনের যত ক্লাস আছে শিখতেও হবে, ফেসবুকের কাজ আরো ইনডেপথে শিখতেও হবে, কিন্তু এখন থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করতে হবে। এবং ইনকামটা হবে ওইটাও আপনার লার্নিং। এখনই গামছা বেঁধে আবার নেমে যায় না যে ভাইয়া তো বলছে যে আমরা মার্কেটার হয়ে গেছি, এবার শুধু টাকা ইনকাম করতে হবে, এটা না। ওইটাও আপনার লার্নিং এর একটা পার্ট। ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে একটা প্রফেশনাল, যেখানে কভার ফটোটা হইতে হবে অ্যাজ এ মার্কেটার হিসেবে। গুগল একটা সার্চ দিয়ে দিবেন, ফেসবুক মার্কেটার কভার ফটো এক্সাম্পল বা কিছু একটা লিখি। তাহলে এখানে যদি আসেন আপনি, এখান থেকে এই যে এই ফটোগুলো দেখে নিবে, তাহলে আইডিয়া পাবেন। মানে এক সাইডে আপনার একটা ছবি, আপনার একটা ফটো থাকলো, আরেক সাইডে আপনি কি করেন না করেন একটু হাইলাইট করা থাকবে, যে আমি আই এম ডিজিটাল মার্কেটার, বা ডিজিটাল একটা বড় করে আপনার নামও দিতে পারেন। সেই কভার ফটোর মধ্যে আপনার মূল স্কিলগুলো থাকে, আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, রিমার্কেটিং নিয়ে কাজ করেন, অ্যানালাইটিক, ফেসবুক অ্যানালাইটিক্স আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, আরও যা কিছু আছে যতটুকু মূল জিনিস অ্যাড করা যায়। এটা বায়ো, ফেসবুকের বায়োতে আমরা দিই না নিঃসঙ্গ লাইফ, অমুক লাইক তমুক লাইক, এগুলো আর দেওয়া যাবে না। ডিজিটাল মার্কেটের এটা কোটেশন বা আপনি একটা কিছু বলেন। তো প্রফেশনাল এগুলো আপনি যেখানে জবে অ্যাপ্লাই করবেন এই অ্যাকাউন্টগুলো দেখবে, সবাই দেখবে, ভিউ করবে যে আপনি আসলে যে ডিজিটাল মার্কেটিং এ বেড়ে উঠছেন, এই ছোঁয়া ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আপনার কতখানি আছে। 2 নাম্বার হচ্ছে আপনার লাগবে অবশ্যই একটা প্রফেশনাল ফেসবুক পেজ। সবার তো পেজ আছে নাকি? পেজেরও কভার ফটো, লোগো, যা কিছু আছে এগুলো হবে প্রফেশনাল। ফেসবুক পেজটাই হবে কিন্তু আপনার মূল জিনিস। এইটার মধ্যে হচ্ছে যে আপনি যেটা করবেন, প্রত্যেক দিন একটা হলেও পোস্ট করবেন। কি করবেন? প্রত্যেক দিন একটা হলেও পোস্ট করুন, বিভিন্ন রকম অ্যানালাইটিক। ফেসবুক অ্যাডস কি, ফেসবুক অ্যাডস কেন অ্যাড রান করতে হয়, এই যে বিভিন্ন অ্যানালাইসিস আমি বললাম, এটাই তো একটা রিসার্চ। ভাই, এগুলো পোস্ট করবেন, এই পোস্টটা আমি যদি টুইটারও দিই, ইনস্টাগ্রাম, সব জায়গাতে দেওয়া সব যায়। জায়গায় দিয়ে দিব, হ্যাঁ। একটা করব সব কিছু। সেটাই বলতেছি আমি। এই পোস্টটা কি আমি লাইক মানে লিখিত পোস্ট না দিয়ে ভিডিও আকারে পোস্ট দিলেও আরো বেশি ভালো হবে। ভিডিও তৈরি করে দিয়ে দিন, আরো বেশি হবে। তো পোস্ট বলতে আমি একটা বলি না, পোস্ট, তারপর হচ্ছে যে ওই যে কি যেন বলে আরো রিলস, তারপর আছে স্টোরি, এগুলা। আপনি ডিজিটাল মার্কেটে একটা মিম বানিয়ে আপনার স্টোরিতে দিচ্ছেন, কাজে লাগবে, কারণ ফেসবুকে যে জিনিস হাইলাইট করবে, যেটা তো হাসির কিছু আছে এখানে। তো ফেসবুক পেজটা হচ্ছে এইটাই কিন্তু আপনার অ্যাসেট। কিছুদিন পরে আপনি 3 মাস ইউজ করেন আপনার পেজটা, 6 মাস ইউজ করেন, আপনার ক্লায়েন্টের জন্য দাঁড়াদাঁড়ি করতে হবে না, মার্কেট প্লেসে যেতে হবে না, এই পেজের থ্রুতে আপনি হিউজ ক্লায়েন্ট পাবেন। এটা আমি সামনের কোনো স্ট্র্যাটেজিতে বলবো, আজকে বলতাম এই জিনিসগুলো, কিন্তু সময় হবে না। তো ফেসবুক পেজে কি কি কাজ করতে হবে বুঝতে পারলাম। অবশ্যই নিজে মেক শিওর করবেন যে ফেসবুকে প্রতিদিন আমার একটা পোস্ট গেছে কিনা। আপনি চিন্তা করেন ভাই পোস্ট দিয়ে তো এগুলা রিচ হবে না, কিছু হবে না, আমার ইয়াতে লাইক ফলোয়ার নাই, কিছুই নাই, কিন্তু আমি বললাম করেন, কাজে লাগবে এটা। কিছুদিন পরে এই ফেসবুক পেজ থেকে আপনি অ্যাড রান করবেন যে আমি ডিজিটাল মার্কেটার, আমি কাউকে সার্ভিস দিই, যাদের হলো সাদা খাতা, মানে কোনো কিছু নাই। এই পেজে যতই অ্যাড রান করা হোক, কেউ আপনাকে ট্রাস্ট করবে না। আর যে পেজের মধ্যে কন্টেন্ট আছে, বিভিন্ন রকম কেস স্টাডি আছে, বিভিন্ন রকম অ্যানালাইসিস আছে, মার্কেটিং নিয়ে অনেক তথ্য আছে, এটা দেখে মানুষ আপনাকে জাজ করবে। বা কোনো এক জায়গায় জবে আপনি রিক্রুট হবেন, তারাও ওইগুলো দেখবে যে ভাই তোমার পেজ দেখাও। বুঝতে পারছি? আর তারা কি আমার মানে আমি যে ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা ভালো বা আমি জিনিসগুলো বুঝি, মানে সেটা দেখি তারা কি মানে জাজ করবে যে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাছাড়া ইন্টারভিউনার কয়টা কোশ্চেন নিয়ে তারা করতে পারবে। ডিজিটাল মার্কেটার কি, ডিজিটাল জগতে আমার কতখানি প্রেসেন্স আমি রাখছি। আপনি মার্কেটার হয়ে ঘরে বসে আছেন, কোথাও কিছু মিস করেন না, লাভ হবে না দিন শেষে। ফেসবুকের একটা গ্রুপ ক্রিয়েট করবেন, এখানে আপনি আপনার লিস্টের মানুষগুলাকে বা যে কোনো মানুষকে এই গ্রুপটাতে বড় করবেন, অ্যাড করে
আপনি সুন্দর করে অ্যাপ্রোচ করবেন, যেখানে আমি মার্কেটিং রিলেটেড অনেক পোস্ট দেই, অনেক কিছু শেয়ার করি, তোমাদের কাজে লাগবে। ভিডিও দিচ্ছেন, ওই যে যেটা বললাম, ভিডিওতে সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি যেমন স্ক্রিন রেকর্ড করতেছি না, আপনি এরকম ফার্স্ট সেশন দিয়ে কিছু কিছু ছোট একটা অ্যাড ডান করে দেখালেন, অ্যাড অ্যানালাইসিস করে দেখালেন, অবজেক্টিভ নিয়ে কথাবার্তা বললেন, সুন্দর হলো না? এগুলো দিতে হবে। আমি যা শিখছি যা শিখছেন ওই এটাই। ক্লাসে যা যা পড়ছি এতটুকুই, বাইরে থেকে ভবিষ্যতে নিজে নিজে অ্যানালাইসিস করতে পারবেন। এখন যা শিখছেন ওগুলাই দেন, ছোট ছোট করে 5 মিনিট 10 মিনিট, বা লিখেন, বাংলাতে লিখেন, ইংলিশে লেখার দরকার নাই। বুঝতে পারছি? আপনাদের মূল মার্কেট কি বাংলাদেশ না? বাংলাতেই লিখেন। আর বাংলাতে লিখতে তো অসুবিধা নাই, 10 লাইন লেখেন, 20 লাইন লেখেন, যাই কিছু লেখেন। আর প্রথমেই লেখা ভালো করা দরকার নাই, যে সাজানো গোছানো করারও দরকার নাই, এগুলো ধীরে ধীরে হবে শুরু করলে। ফেসবুক গ্রুপেও সেম কাজ, মানুষ অ্যাড করবে, এগুলো আপনার অ্যাসেট। ঠিক আছে? নাম্বার 4, ইনস্টা। ঠিক আছে, এই ইনস্টাগ্রাম সবগুলোতে কাজ সেম, আমি যেটা পূর্বেই বললাম। এগুলো আপনারা যদি না করেন, যে কষ্ট হবে, ওই যে একটু আগে বলছি শুরুতেই, যে মানুষ কি চায়? সহজ কাজ চায়, কষ্ট কেউ করতে চায় না। আর যারা কষ্ট করতে চায় না, এরা দিন শেষে সবচেয়ে বেশি কষ্ট করে। অর্থনৈতিক কষ্ট, মান সম্মানের কষ্ট, তারপর নিজের পরিচয়ের কষ্ট, বহুত কষ্ট। আর একটা জায়গায় কষ্ট করলে এগুলো সব আপনার ঠিক হয়ে যাবে। ওকে, এখানে চলে আসেন টুইটার। তারপরে যে সামনে আপনাদের লিঙ্কডইন ক্লাস আসতেছে, টুইটারে তো আরো ক্লাস আছে। এটা কিভাবে এই অ্যাকাউন্ট তৈরি করতে হবে এগুলো তো সামনে দেখবেনই, বুঝতে পারছে? নাম্বার 7 হচ্ছে, এই জিনিসটা লিখলাম আমি, আপনার একটা ওয়েবসাইট। ওয়েবসাইট তো প্রত্যেকেরই আছে, আছে না? এটাকে একটা ব্লগ। এখন থেকে আপনার ওয়েবসাইটে সময় দেওয়া শুরু করে। অবশ্যই অবশ্যই একটা ওই যে ব্লগ যেভাবে পোস্ট করা যায়, এটা আপনারা দেখে নিয়ে, যে পোস্টগুলো আপনি ফেসবুক কোনো জায়গায় দিতেছেন, একটা পোস্ট আপনি সব জায়গায় দেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই এগুলো লাগবে, বিশেষ করে ওয়েবসাইট তো আপনার লাগবে, বুঝতে পারছি? তারপরে এখানে চলে আসেন, ওয়েবসাইট আমাদের গেল। এরপরে আপনার, আচ্ছা ওয়েবসাইটটা আমি একটু নিচে লেখা দরকার ছিল। আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে। এগুলো এর আগের কোনো ক্লাসে বলছিলাম, মেবি। আচ্ছা, কিন্তু এগুলা আজকে থেকে ফলো করতে হবে। 10টা রিসোর্স, এই 10টা রিসোর্সে যদি আপনার প্রেসেন্স থাকে, আপনি যে কত সাইট থেকে কাজ পাবেন চিন্তাও করতে পারবেন না। ওয়েবসাইট সব শেষে হচ্ছে 9 নম্বরের মধ্যে আমি লিখি একটা প্রফেশনাল জিমেইল। জিমেইল আমরা অনেক সময় দেই না, যে রনি 2027, 2023, 2025, রনি বার্থডে, আপনার বার্থডে, এগুলো না, একটা প্রফেশনাল যেন নাম হয়। রনি দিয়ে ডট দিয়ে মার্কেটার, বা তারপরে মার্কেটার রনি, এরকম একটা জানি, নাম্বার টাম্বার যেন কম থাকে, একটা প্রফেশনাল জিমেইল রাখবেন। আর এই জিমেইলটা সব জায়গাতে ইউজ করবেন না, এটা প্রফেশনাল। যেমন আপনাকে কোনো জায়গায় সিভি ড্রপ করছেন, সেখান থেকে মেইল আসতে পারে। তারপরে হচ্ছে যে কোনো একজন মানুষের সাথে মেইলে কমিউনিকেশন করতেছেন, সেই জন্য হতে পারে এটা। তারপরে হচ্ছে অবশ্যই অবশ্যই বাসায় যে ফার্স্ট কাজ করবেন, একটা সিভি অথবা রিজুমি তৈরি করে ফেলবেন। সিভি অথবা রিজুমি, ঠিক আছে? 10, এই মুহূর্তে বাসায় যে আজকে করে ফেলবেন, বিডি জবসে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্ট। এখন সিভি কিভাবে বানাবেন, রিজুমি কিভাবে বানাবেন, এটা আমাকে কি কোশ্চেন করতে হবে? অবশ্যই ইউটিউবিং করেন, একটু দেখেন। প্রথমে কিন্তু সিভি খারাপ হবে, খুবই খারাপ হবে। আপনি সপ্তাহে একটা দুটো করে সিভি বানাবেন, আরো ভালো কিভাবে করা যায়, আরো ভালো কিভাবে করা যায়। সিভিতে আপনি অমুক জায়গায় মাস্টার্স করছেন, গ্রাজুয়েশন করছেন, হাবি যাবি, এসএসসি থেকে কি করছেন না করছেন, কোন ব্যাংকে জব করছিলেন, এগুলো দেবেন। ডিজিটাল মার্কেটিং এর নাম, অবশ্যই নামের নিচেই থাকবে কি আপনার জিমেইল, ফোন নাম্বার, যাতে খুব সহজে ক্লিক করে ওখান থেকে রিচ করতে পারে। তারপর আপনার একটা অবজেক্টিভ, ডিজিটাল মার্কেটিং আপনার কি চিন্তা ভাবনা, কি করতে চান আসলে, আপনার গোলটা কি। তারপরে হচ্ছে আপনার স্কিল সেট, বুঝতেছি? নাম, অ্যাড্রেস, মানে নাম, জিমেল, অ্যাড্রেস ফ্যাড্রেস না দিলে কোনো অসুবিধা নেই। নাম, ফোন নাম্বার, জিমেল, তারপরে হচ্ছে একটা অবজেক্টিভ, মানে একটা কোটেশন আপনার গোল। দেন হচ্ছে আপনার স্কিলের সেট। তারপরে স্টেপ যেটা আসবে সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং এর। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো ওই যে মানুষ 3 বছর অভিজ্ঞতা চায়, 2 বছর অভিজ্ঞতা চায়, 5 বছর অভিজ্ঞতা চায়, কোনো চিন্তা নাই। তারপর অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া সিভি ড্রপ করতে চাইলে এসইও চাই, গুগল চাই, অমুক চাই, তমুক চাই, এগুলোও দেখার দরকার নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো দিয়েই থাকে। আপনি দেখবেন মাস্টার স্কিল কোনটা চেয়েছে, বাকিগুলা এটা নিয়ে। আপনার প্রথম কাজ জব পাওয়া না, প্রথম পাস ইন্টারভিউ কল পাওয়া।
বুঝতে পারছি? প্রথমেই কোনো একটা ক্লায়েন্টের কাজ পাও না, প্রথমে ক্লায়েন্ট আগে আপনাকে মেসেজ করুক মার্কেট প্লেসে। তো এই জন্য সিভি তৈরি করতে হবে, রিজিউমি তৈরি করতে হবে বিডি জবসে। সবশেষে বিডি জবসে অ্যাকাউন্ট করবেন। ম্যাক্সিমামই যারা বিডি জবসটা ম্যানেজ করতে পারে বড় বড় কোম্পানি এখান থেকে জব পায়। আপনাদের এখন সময় আসছে কোনো একটা ইন্টার্নশিপ পেলে সেখানে জয়েন করার। খুব ভালোভাবে শুনেন, এখন সময় আসছে পেইড অথবা নন পেইড কোনো জায়গায় ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ পেলে, রিমোট অথবা অনলাইন অফলাইন হোক, ইন্টার্নশিপে জয়েন করা সেই অ্যাবিলিটি আপনাদের এখন আছে, পাবেনও, হিউজ জব আছে। এতে করে আপনাদের এখন রিয়েল ওয়ার্ল্ডের স্কিল গ্রো হবে। বুঝতে পারছি? সেই সাথে কোনো এজেন্সিতে জবের জন্য, তারপরে হচ্ছে কোনো একটা টিমে জয়েন করার জন্য, এই জিনিসগুলো যদি আপনার থাকে, কোন একটা টিমকে যদি আপনি দেখেন যে ভাই এই যে এইগুলো হচ্ছে আমার লেখালেখি, এগুলো হচ্ছে আমার থিসিস, এগুলো হচ্ছে আমার রিসার্চ, এই কাজ করছি, এই এক্সপিরিয়েন্স আছে, আপনাকে ইন্টারভিউ করবে, নিবে না, কি আর নিবে? বিডি জবস অ্যাকাউন্ট অবশ্যই করতে হবে এবং আপনাদেরকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জ যেটা আমাদেরকে দেখবেন ওই যে কারিকুলামে দেওয়া আছে, কিছুদিন পর একটা চ্যালেঞ্জ আসবে, 1 মান্থ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের আগে আপনারা এই জিনিসগুলো রেডি করে ফেলবেন। ওই চ্যালেঞ্জের বিষয়বস্তুগুলো আমি ক্লাসে আলোচনা করব, চিন্তার কারণ নাই, আজকে ওটা আলোচনা করবো না। বুঝতে পারছি? তো বিডি জবসে আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন। এগুলো হচ্ছে আপনার অ্যাসেট, আর এগুলো যার হচ্ছে ইনকমপ্লিট থাকবে সারা জীবন কাজকাম খুঁজে খুব একটা লাভ হবে না। মনে থাকবে? করতে পারবো তো সবাই বাসায়? যে কাজ কমলো না বাড়লো আজকে থেকে? কাজ বাড়ছে। যত আগাবেন কাজ বাড়বে, কাজ কিন্তু কমবে না। বুঝতে পেরেছি? আর আরেকটা কাজ করবেন সবাই, মাস্টার কার্ড কার কার আছে এখানে ডুয়েল কারেন্সি? বাকিদের নাই, বাকিরা ইমিডিয়েট কাট করে ফেলবেন। আপনাদেরকে ওই অনেক ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, তারপরে ব্র্যাক ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, এরা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দেয়। আর আরেকটা হচ্ছে খুবই ভালো, খুব ভালো কাজ করতেছে ওরা, ওইটা হচ্ছে আপনার ওর নাম কি, ইউসিবি, উপায়। তো উপায়ের হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্ক দিবনি, ওখান থেকে 500 টাকার মতো মনে হয় খরচ অ্যাকাউন্ট করতে। ওরা ডুয়েল কারেন্সি কার্ড দেয়। এটার অন্য যত ব্যাংক যত কার্ড দিচ্ছে সবচাইতে এটা অ্যাডভান্স জিনিসপত্র করছে ওরা। এখানে ফ্রিল্যান্সিং এর পেমেন্ট নেওয়া যাবে সরাসরি। হ্যাঁ, ঠিক আছে না? পেওনিয়ার থেকে ইউটিউব চ্যানেল নিজে ফেস দেখানো লাগবে। ফেস দেখালে ভালো, না দেখালে অসুবিধা নেই। ওই যে ভিডিওটা বানাইছেন এটাই দিয়ে দেন। করে দিই। একটা সময় আপনার চ্যানেলে ধরেন যে 1 বছর পরে আপনি চ্যানেল ওপেন করলেন, যে এখন তো আমি প্রফেশনাল হয়েছি, তখন তো ওইটা গ্রো হইতে আরো 1 বছর। আর আপনি যদি আজকে খুলেন, এটা গ্রো হয়ে যাবে, আপনি গ্রো হতে হতে আপনার চ্যানেলও গ্রো হয়ে গেল, আপনি গ্রো হতে হতে আপনার এই জিনিসগুলো গ্রো হয়ে গেল। আমি কি স্ট্র্যাটেজিটা বোঝাইতে পারছি? আপনিও গ্রো হচ্ছেন, আপনার অ্যাসেটও গ্রো হচ্ছে। বুঝতে পারছি? এটা কিন্তু আমি জানি যতজন শুনতেছেন এই ভিডিও দেখে, যতজন শুনবে এখান থেকে কনভার্সন মানে আমার কনভার্সন মানে কাজ করবে কিন্তু মাত্র 5%। ম্যাক্সিমাম করবে না। ম্যাক্সিমাম করলে তো ম্যাক্সিমাম সফল হতো, কিন্তু মানুষ তো ওই যে তার কমফোর্ট জোন থেকে বের হতে চায় না। যে যতদিন নিজের কমফোর্ট জোন থেকে বের হবে না, ততদিন যেখানে আছেন ওইখান থেকে ডিমিশন হবে, প্রমোশন হবে না। যারা কমফোর্ট জোন থেকে বের হয়েছে এই পর্যন্ত, তারাই জীবনে কিছু করছে। বুঝতে পারছি? কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন, কাজগুলো করেন যেভাবে বলতেছে, আপনিও গ্রো হবেন, সেই সাথে আপনার অ্যাসেটও গ্রো হবে। বুঝাতে পারছি? ওকে। আর ওই যে ভিডিওটার কথা বললাম, আপনার একটা ইউটিউব চ্যানেল, আপনি একজন মার্কেটার হিসেবে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতেই পারে। সেইখানে যখন সাবস্ক্রাইবার থাকবে, সেইখানে আমার অনেক স্টুডেন্ট আছে ইউটিউব থেকে প্রচুর পরিমাণ কাজ পায়, প্রচুর সুন্দর প্রেজেন্টেশন, সুন্দর করে ভিডিও বানাচ্ছে, কাজগুলো সুন্দর করে বলতেছে, ভাই আপনি আমার এই কাজগুলো করেন তো। এরকম অনেক ক্লায়েন্ট আপনার পেজ থেকে নক পাবেন, গ্রুপ থেকে নক পাবেন, অ্যাকাউন্টে নক পাবেন। এই জিনিসগুলো এখন আপনাদের দরকার। এতদিন কিন্তু আমি এটার মধ্যে কোনো জোর দিয়ে কথা বলিনি, এমনি আইডিয়া দিয়েছিলাম যে এটা করবেন, বাট আজকে বললাম প্রফেশনালি এগুলো করতে হবে। ঠিক আছে? ইউটিউব Okay. চ্যানেলের জন্য কি মানে ভিডিও যখন বানাবো তখন কি মানে ভালো ক্যামেরা বা ভিডিও এডিটিং কিচ্ছুই দরকার নেই। করতে পারলে ভালো, না হলে যে ফার্স্ট তো ভিডিও বানিয়ে এটাই আপলোড দিবেন। করতে পারলে ভালো, ক্যামেরা সেট ভাবি যাবে, ওইটার জন্য তখন টাকা যাবে, টাকা খরচ করার কথা আমি এখানে একটাও বলি নাই, বলছি সব যা আছে তাই দিয়ে ফার্স্ট সিস্টেম দিয়ে ভিডিও করলে এটা দিই। আর ওয়েবসাইট তো আপনাদের আছেই, আমি তো ফ্রিতে ওয়েবসাইট বানাইছি মানে ফ্রিতে, ওইটাতে করেন, ফ্রিতে। ওইটাতেই কন্টেন্টগুলো আপলোড করেন, তাও থাকলো, আছে তো একটা কিছু। চেষ্টা করবেন প্রিমিয়াম ওয়েবসাইট আসার জন্য। এরকম করতে পারি, যেমন আমরা তো অনেক টপিকস মোটামুটি কভার করেছি পর্যন্ত।
সাপোজ আমরা পেজ অপটিমাইজ করা, হুম এটাই আমরা স্ক্রিন রেকর্ডার দিয়ে হুম। আমরা হেডফোন দিয়ে কথা বলে বলে দেখি একটা 5 মিনিট 10 মিনিট এইভাবেই তো আমরা অনেকগুলো টপিক যেমন আপনাদের শত শত টপিক আছে যে যেমন কটা শিখছেন না, awareness, শুধু হ্যাঁ অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে আমরা হ্যাঁ, একটা হ্যাঁ। বেনিফিট এটা কি কেন কি হচ্ছে, এভাবে এনগেজমেন্ট লিড হুম। এটার জন্য এটা লাগে এভাবেই তো আমরা শখানিক ধরেন যে শত প্লাস টপিক আছে। অন্য জায়গা থেকে তথ্য কালেক্ট করতে বলি না, যা শিখছেন এর মধ্যেই, এই যে 20-25টা ক্লাস হয়ে গেছে এর মধ্যে যা শিখছেন এগুলোর মধ্যেই আছে, কিন্তু কাজ করতে হবে। আমি দেখতে চাই যে আমার কথাগুলো যারা শুনতেছেন, যারা আসলে সিরিয়াস কিছু করতে চান এগুলো করবেন, বুঝতে পারছেন? একটা জিনিস লাস্ট কথা বলে আজকে আমি টপিক শেষ করি। আপনি আপনার পাস্টকে কখনোই চেঞ্জ করতে পারবেন না, আমিও পারবো না। কথাগুলো কিন্তু আমরা শুনি নাই, কিন্তু এরকম মানুষ কম। এটাকে আমরা উপলব্ধি করি না, শুনি কিন্তু মানি না। মানতে হবে, আপনি শুনেন কম মানেন বেশি, তাহলে কাজে লাগবে। আপনার পাস্টকে চেঞ্জ করার, আপনি অনেক দুঃখ কষ্টে আছেন, ছিলেন, অনেক কিছু আপনার সাথে ঘটছে, এগুলো চেঞ্জ করার কোনো ওয়ে আমাদের হাতে নেই। কিন্তু আপনার হাতে একটা জিনিস আছে, আপনি আপনার ফিউচার কেমন করবেন এটা আপনার হাতে আছে। এখন বলবেন ভাই এটা তো রিজিকের ব্যাপার। আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলছে, যে জাতি তার নিজের ভাগ্য চেঞ্জ করার জন্য কাজ না করে তার ভাগ্য আমি চেঞ্জ করি না। এটা কেন বলছে আল্লাহ পাক? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মেধা দেয়া হয়েছে, ব্রেন দেয়া হয়েছে, শক্তি সামর্থ্য কেন দেওয়া হয়েছে? আমাদেরকে নিজেদের ভালো করতে হবে, এইভাবেই সৃষ্টি করা হয়েছে, ওই ম্যাটেরিয়াল দিয়েই। বুঝতে পারছি? পৃথিবীতে একমাত্র মানুষের মধ্যেই এই জ্ঞান, বুদ্ধি, মেধা, এই একটা জিনিস একটা জাতিকেই দেওয়া হয়েছে, এমনি এমনি দেওয়া হয় নাই। চিন্তা করতে হবে, এটা ঘরে বসে থাকার জন্য না, অলসতা করার জন্য না। এটা আপনারা যদি বিলিভ করতে পারেন যে আপনি আপনার হাতে আপনার ফিউচার কেমন হবে, এটা 96% কাজ হলো আপনার হাতে, বাকি 4% ভাগ্যের উপরে ছেড়ে দেন। বুঝতে পারছি? কাজ করেন, জীবন চেঞ্জ হবে, এটা আল্লাহর কথা। অলসতাকে আল্লাহ পাক পছন্দ করেন না। নবীদেরকে বলা হয়েছিল যে আপনাদের ফ্রি বলতে কোনো সময় নাই, কাজ করতে হবে। বুঝতে পারছি? তো এই জন্যই বললাম যে আপনাদের লাইফে এই যে একটা কাজ শিখে কিছু করবেন, আপনাদের লাইফে কোনো ইম্প্যাক্টই পড়লো না, কষ্টই হলো না, তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি ভালো কিছু করতেছেন? এটা হচ্ছে বিষয়। আমি কিন্তু আমার কথা দিয়ে শুরু করছি, 3 ঘন্টা করে ঘুম আসে, বুঝতে পারছি, মাঝে মাঝে কম বেশি হয়, কিন্তু আমি যে অনেক ভালো আছি, একদম অনেক বড় কিছু হয়ে গেছে সেটা কিন্তু না। সবার ইনকাম লেভেল একরকম হবে না, সবার জীবনযাপন একরকম হবে না। আমার অনেক স্টুডেন্ট আছে আমার চাইতে অনেক বেশি ইনকাম করে, অনেক বেশি ইনকাম, তার জীবনটা ওইরকম হয়েছে, সে কষ্ট করছে, তার আউটপুট সেরকম পাচ্ছে। আমি যতটুকু করছি ততটুকু পাচ্ছি, আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন। এই জন্য আমার মোটিভেশনাল কথা হলো এগুলোকে আমি পছন্দ করি কম। এগুলা শুনে ঘন্টা খানিক বা 24 ঘন্টা চার্জে থাকা যায়, ম্যাক্সিমাম 72 আওয়ার চার্জে থাকা যায়, এরপর আবার চার্জ ডাউন। নিজে নিজেকে এগুলা নিড হিসেবে নিতে হবে, স্বপ্ন না, এগুলো নিড। আমাকে ভালো কিছু করতে হবে, এটা আমার নিড, এটা আমার স্বপ্ন না। স্বপ্ন হইলো কোনটা, যে আপনার কিছু আছে আরে কিছু চান, ওটা হলো স্বপ্ন। এগুলো হচ্ছে নিড। যার নিড, কার স্বপ্ন কার নিড আমি বলতে পারবো না, নিডই হইতে হবে এরকম। তো আপনি যদি এখন এই কাজগুলো করেন, খেয়াল করে দেখেন, অনেক ডিজিটাল মার্কেটারকে দেখি না আমরা, অনেক বড় বড় ফ্রিল্যান্সারকে দেখি না আমরা, দেখি কিনা? তারা যেদিন ফ্রিল্যান্সিং শুরু করছে সেদিনই টপ রেটেড হয় নাই। যারা প্রফেশনাল মার্কেটার হয়েছে যেদিন শুরু করছে সেদিনই হয় নাই। তারা শুরু করছে 2 বছর আগে, এখন তারা প্রফেশনাল। যেমন আপনারা এখন শুরু করছেন, কাজ করতেছেন, আপনাদের এখন না আউটপুট চিন্তা করতে হবে, আমি 1 বছর পরে নিজেকে এখানে দেখতে চাই, 2 বছর পরে এখানে দেখতে চাই। আর ওইটার কাজ আপনাকে এখন করতে হবে। আজকে গাছ লাগে আগামী কালকে ফল পাওয়া যাবে না, এটাকে পরিচর্যা করতে হবে, বড় করতে হবে, এরপরে আপনি ফল পাবেন। বুঝতে পারছি? সবশেষে এক কথাই, যে কাজ করেন, এছাড়া কোনো উপায় নাই। কাজ করেন তাহলে আউটপুট আসবে, কাজ না করে উপায় নাই। বুঝতে পারছি? আরো অনেক কথাই বলার ছিল আজকে, অ্যাকচুয়ালি আরো অনেক স্ট্র্যাটেজি, অনেক কিছু শেয়ারের কথা ছিল। একদিকে হচ্ছে জুম্মাবার, আজকে নামাজের টাইম অলরেডি হয়ে যাচ্ছে, আবার আপনারা ব্যাক করবেন, বাসায় যেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো প্রত্যেককে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার সাথে দেখা হয়ে আমি আর খুবই ভালো লাগতেছে রিয়েলি, যে এই মানুষগুলোর সাথে আমি প্রতিদিন সপ্তাহে 2 দিন কথা বলি, মেসেজে কতজনের সাথে কথাবার্তা হয়। যারা আসেননি তাদের জন্য শুভকামনা থাকলো, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর আরেকটা বিষয়, যে যে প্রবলেম ফেস করবেন চিন্তা ভাবনার কোনো দরকার নাই, আমি কিন্তু আপনাদের পাশে আছি। বুঝতে পারছি? যতদিন ইনশাল্লাহ এই সেক্টরে আছি পাশে পাবেন। জি বল। আমরা ইনিশিয়াল
এটা দুইভাবে নিতে পারেন। প্রাইসিং এর বিষয়টা নাম্বার 1 হচ্ছে যে আপনার সে অ্যাড রান করতে, ধরুন যে আপনার সব খরচ দিয়ে $1 খরচ হচ্ছে 140 টাকা, কথার কথা। প্রাইসিংটা হয় দুইভাবে, আপনি তাকে নেবেন পার ডলার হয়তো 200 টাকা, যে ভাই তোমার আলাদা কোনো সার্ভিস চার্জ নেই, কিছু নাই, তুমি যত ডলার খরচ করবা আমাকে পার ডলারে 200, কেউ কেউ নেয় 250, কেউ কেউ নেয় 300, তো তুমি হচ্ছে আমাকে এইভাবে দিতে পারো। তাহলে আপনার যেটা খরচ হয়ে গেল ওটা তো খরচ হয়ে গেলো, বাকিটা আপনার থাকলো। এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে ভাই যেতে পারো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা মাসুম, আচ্ছা প্রথমটা কি বললাম যে ডলারের উপরে চার্জ করে বাংলাদেশে যারা লোকাল কাস্টমার বা ক্লায়েন্ট তারা। 2 নাম্বার হচ্ছে যে ভাই আপনি যত ডলার খরচ করবেন আপনার ইচ্ছে, আমাকে সপ্তাহে চার্জ কেউ নাই হচ্ছে 1000, কেউ নাই 1500, কেউ 2500, এরকম আপনি প্রথম দিকে একটু কম কম দিবেন। প্রথম দিকে সে যতটাতে আসলে, এটা তো আপনিও বুঝবেন যে কতটা দেওয়ার সে সামর্থ্য রাখে। ধরেন যে কাজ কম দামে, ধরেন যে আপনি কাজ নিলেন না, টাকা কম দিচ্ছে দেখে নিলেনই না, তাহলে কিন্তু আপনার স্কিল গ্রো হচ্ছে না। কাজ না করার চাইতে কম দামে কাজ করাও ভালো আছে আপনাদের এই মুহূর্তে। তো সেক্ষেত্রে তার যত ডলার খরচ হবে সেটা আপনাকে দিয়ে দিল, আর আপনি আলাদা নেবেন সার্ভিস চার্জ। এটা হচ্ছে উইকলি বেস হিসেবে নিতে পারেন, মান্থলি বেস হিসেবে নিতে পারেন, বা যতদিন তার ক্যাম্পেইন চলবে এটাকে ম্যানেজ করবেন, তাকে রিপোর্ট দিতে হবে কি হচ্ছে না হচ্ছে, আপডেট করবেন। যে কদিন ক্যাম্পেইন চলবে ততদিনের জন্য হতে পারে। ক্লিয়ার? আরো কারো প্রশ্ন আছে? 10 মিনিটের মতো আমরা সময় পাবো। সাজেশন ছিল আর কি। জি, সেটা হচ্ছে স্যার, আমি একটা কোম্পানিতে জব করি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো আমার যে প্রোফাইলে মানে আমাকে হাইলাইট হইতে আমার একটু সমস্যা হচ্ছে। এক্ষেত্রে স্যার কি মানে কি ধরনের সাজেশন দিবেন? আরেকটা প্রোফাইল করলেন ফেসবুকের। ফেক প্রোফাইল হয়ে গেল, বাট এটা তো ফেসবুকে তো ফেক কোনো কিছু দিয়ে মানে গ্রোথ করাটা না না না, ওইটা হচ্ছে কোনটা, মানে কোনটার জন্য, যে এগুলোর জন্য, এগুলোর জন্য বলছেন? জি জি। আচ্ছা, এটার জন্য যদি এরকম কিছু হচ্ছে যে থেকে থাকে ক্রিটিক্যাল বিষয়, তাহলে তো আসলে কিছু করার নেই। তাহলে আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্ট বাদ ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলো তো আছে, জি জি। এগুলো ম্যানেজ করেন। ওইগুলোই তো ধর আমার ফেসবুকের যে প্রোফাইলটা, এখানে যদি আমি একটা ব্যানার দিয়ে দিই, তাহলে আমার এখানে আমার সিএমডি আছে বা যারা আছে তারা বলবে যে তাহলে তুমি এখানে জব বাদ দিয়ে তুমি মানে এটা আপনার এই যে পার্সোনাল ফেসবুক প্রোফাইল হচ্ছে না, এটার কথা বলতেছে না, জি জি। এটা তাহলে আপনি বাদ দেন, এটা যা আছে তাই থাকুক, কিন্তু বাকি ফেসবুক পেজ আপনি ম্যানেজ করেন, ওইখানে তো অসুবিধা হবে না। বুঝতে পারছেন কি আপনি? ক্লিয়ার কিনা? যেমন পেজ ম্যানেজ করতে পারবেন, অসুবিধা নাই। তারপরে গ্রুপ ম্যানেজ করতে পারবেন, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে ম্যানেজ করতে পারবেন। তারপর আপনার ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন, বা আপনি যে কাস্টম ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে যতটুকু আপনি করতে পারেন। যেহেতু আপনার একটা ইয়ে আছে যেগুলোতে আপনার ওই হাইলাইট হচ্ছে না, যেমন পেজ, কার পেজ, কে জানে কার পেজ, ঠিক কিনা? ভিডিও কন্টেন্টটা তো একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, ভিডিও কন্টেন্টটা টাফ হয়ে যাবে। আপনি হচ্ছে যদি ইয়া করেন, ওই তাহলে এই যে টেক্সটগুলো দিয়ে দিন, এই কন্টেন্টগুলো দিন। অ্যানিমেশন দিয়ে বুঝতে পারছি তো? পার্সোনাল প্রোফাইলে তাহলে দেওয়ার কিছু নাই। আপনি পেজ ম্যানেজ করেন, গ্রুপ ম্যানেজ করেন। পেজে আপনি সরাসরি পেজ থেকে পোস্ট করতেছেন, মানুষ তো দেখবে পেজ থেকে পোস্ট আসছে, আপনার প্রোফাইল থেকে তো পোস্ট আসছে। ঠিক করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি, সমস্যা শেষ করছি কালকে থেকে ক্লায়েন্টদের সাথে। হ্যাঁ, একটা দিন আমি অ্যাড রান করে দিই আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে, তো কেমন হবে এটা? ওনারটাকে একটু শুনি, তারপর আপনার শুনতেছি। আচ্ছা, সেটা হচ্ছে কালকে থেকে আমার যে 3 চাকা কাজ চলতেছে, হুম সন্ধ্যা থেকে মেসেজ একদম কমে গেছে, এক নম্বর কথা। ঠিক আছে, এটা অনেক সময় হতেই পারে, অনেক সময় অ্যাপ অফ রাখি না, শুনেছি। তো এরপরে হচ্ছে আমি আবার রাত্রে আরেকটা কাজ পেয়েছি। তো যখন নাকি অ্যাড রান করতে গেছি, ওই এঙ্গেজমেন্ট রান করে আমি যখন টার্গেট সেট করতে গিয়েছি, আমাকে লোকেশন বলে দিছে। জাস্ট লোকেশন একটা ক্লিক করছি, সাথে সাথে আমার এস্টিমেট রেজাল্ট 0। তারপরে হচ্ছে বয়স, যে আবার লোকেশন বাদ দিলাম, এরপরে আমি বয়স টেস্ট করলাম, মানে আমি কিছু চেঞ্জ করলেই 0 দেখাচ্ছে রেজাল্ট, এস্টিমেট রেজাল্ট মানে 0। এটার কারণ কি হতে পারে? কোনো সমস্যা হয়েছে কিনা না, তাহলে কোনো আপডেট, আপডেটের জন্য আমিও হচ্ছে যেমন কিছু কিছু প্রোফাইলে ডিটেল টার্গেটিং করার অপশনই তুলে দিছে। ওরা ডিটেল টার্গেটিং বলতে ওরা বলতেছে যে অ্যাডভান্স একটা ইয়া নিয়ে আসছে। ওরা বলতেছে তোমার ডিটেল টার্গেটিং করার দরকার নাই, এটা হচ্ছে যে তুমি আমাদের উপরে ছেড়ে দাও, এরকম একটা। তাহলে আপনার প্রোফাইলটা আমাকে দেখতে হবে, আপনি একটু আমার সাথে মিটে আসিয়েন, আমি তাহলে প্রোফাইলটা দেখে বলতে পারবো। চিন্তার কিছু নাই, ঠিক আছে? কালকে বিকেলে অথবা যে কোনো সময় হয়। আর যখন কোনো কিছু আসবে মিনিমাম 72 ঘন্টা যাওয়ার আগে অডিট হবেন না, যেটাই ঘটুক আপনার সাথে। মিনিমাম 24 ঘন্টা থেকে 72 ঘন্টা আগে সময় দিবেন যে কি হয় আগে দেখি, ঠিক আছে? ওই জন্য আর কোশ্চেনটা নিই, তারপরে আর কিছু আছে ওইটাকে আমি আগে দেখি। হ্যাঁ, আপনি আগে কিছু সময় দেন, কি হয় আগে।
আর আমার যে রানিং অ্যাড গুলো চলতেছে ওগুলো তো হচ্ছে সব বৃষ্টি সব কমে গেছে, এখন আমি কি অ্যাড কন্টিনিউ রাখবো না পজ রাখবো? না, অবশ্যই কন্টিনিউ রাখেন। হ্যাঁ, কন্টিনিউ রাখেন এবং ক্লায়েন্টকে ওইভাবেই বলতে হবে। এটা ফেসবুকের ব্যাপার, বিভিন্ন বিষয় হতে পারে। এবং বর্তমান হচ্ছে যে ধরুন যে ঈদ আসতেছে, ব্যাপারটা হচ্ছে এখন ফেসবুকে কাজ করতেছে কিন্তু সারা ওয়ার্ল্ড ওইদিকে ওই কন্টেন্টগুলো নিয়ে, এটাও একটা বিষয়। এই জন্য আপাতত চিন্তা করার দরকার নেই, আগে দেখেন কয়েকদিন কি হয়। জি বলেন। হ্যাঁ, কাজ করার জন্য আমরা হুম। যদি একটা অ্যাড রান করি, হুম। আমাদের সার্ভিস গুলো দিই, হ্যাঁ হ্যাঁ, এটা কেমন হয়? ওই যে আমি তো একটু আগে বললামই, এখানে ওটা তো অবশ্যই করবেন আপনি। তার আগে এই জন্যই পেজটা গ্রো করতে বলছে। শুধু অ্যাড রান করলেন, ওইখানে এসে দেখলো যে কোনো কন্টেন্ট নাই, তাহলে তো কনভার্ট হবে না। আর যখন বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকবে, ভিডিও আছে, কাজের প্রুফ আছে ধরেন, বা অনেক যে নিজেরাই যে কাজ করতেছেন ছবি টবি দিলেন, তাহলে তো বুঝবে যে না উনি কাজ করবেন। এটা তো করতে হবেই আপনাদেরকে, ঠিক আছে? আর প্রশ্ন আছে? হুম, বলেন। যে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, উনি খুব তাড়াতাড়ি আমাকে রেজাল্ট চাচ্ছে, আমাকে টাইম দিচ্ছে না। হুম। আমি মনে করেন আমি বলতে যে আমার সাথে একটু টাইম দিতে হবে, আমার জিনিসটা একটু মানে কি, বুঝতে হবে। ওটা কি টপিকটা কি? ওটা কেক টপিক। হ্যাঁ। 7 দিন মানে উনি ধরে কেক আমার- সেল করে? হ্যাঁ, উনি কেক সেল করে। ওনার অ্যাওয়ারনেস দিলাম, তারপর হচ্ছে এনগেজমেন্ট মেসেজ দিলাম। আর এনগেজমেন্ট মেসেজ 14টা আসলো $1.5 হুম। আর উনি আমারে বলতেছে আমার অর্ডার আসছে না। আমি বলছি আপনি ওটা কিভাবে ম্যানেজ করেন? এটা তো আপনার দায়িত্ব, এটা তো আমার না। আমি অর্ডার তো আপনাকে- আপনি এনে দিতে পারবেন আমি না। নিতে পারবো না, ম্যাজিক করতে পারবো না। এটা আমি বুঝতে পারতেছি না। এই জিনিসটা আমি এটা খারাপ আচ্ছা, লাগছে তাকে আমার। হচ্ছে যে অনেক না, শুনছি আমি এটা হয় বাংলাদেশিরা, এটা আপনাকে না আমাকেও খুব জ্বালায়, এজেন্সিকেও খুব জ্বালায় যে ভাই অ্যাড রান করলাম, সেল তো আসতেছে না। বাট সেল তো শুধু অ্যাড রান করলেই হয় না, তোমার প্রোডাক্ট প্রাইসের একটা ব্যাপার আছে। এটাই। তারপরে হচ্ছে যে বর্তমানে কি চলতেছে, এখন ঈদের সিজন, মানুষ আছে ঈদ নিয়ে বিজি, কুরবানি নিয়ে বিজি, এই সময় কে কেক কিনবে? ঠিক আছে। প্রাইসের কথা বলছি, এটা আমি আরো মাইন্ড করে ফেলছি। মনে করেন আমি এটাই বলতে পারতেছি না যে আপনার অন্যরা price- ধরেন যে প্রাইস একটা দিচ্ছে, কিন্তু আপনি তার চেয়ে অনেক বেশি নিচ্ছেন, মানুষ কোনটা সিলেক্ট করবে? অ্যাড তো তার, ওনার ক্লায়েন্টের তো একটাই যাচ্ছে না, আরো অনেকের অ্যাড যাচ্ছে। হ্যাঁ। এই জন্য তাকে যেটা বলতে হবে যে ভাই 7 দিনেই যদি অ্যাড রান করলেই সেল আনতো, কোনো মার্কেটার পারতো, পৃথিবীতে সবাই বিজনেস করতো। ফেসবুকের এআই কেও বোঝার জন্য সময় দিতে হয়। ফেসবুক যখন একাধিক 1 মাস 7 দিন 8 দিন যখন অ্যাডটা চলতেছে, ধীরে ধীরে অ্যাডের টাকা পয়সাও কমে, খরচ, এবং রেজাল্ট বেশি বেশি আসতে থাকে। তাকে এইভাবে করা যাবে না, বলতে হবে যে একটু সময় দিতে হবে। আর এরকম যদি করে যে তাকে এটা বলবেন যে আপনি যে মার্কেটারের কাছে যান, কোনো উপায় নেই, যার সাথে কাজ করেন প্রফেশনাল হলে আপনাকে মিনিমাম, যারা প্রফেশনাল কাজ করে এরা রেজাল্ট দিতে বলে যে 1 মাস পরে রেজাল্ট পাবেন। কাজ যদি করেন না হলে উপায় নেই। আজকের অ্যাড কালকে পাবেন, সেল হয় না, লাভ নাই। 1 মাস আমার সাথে কাজ করার পরে থেকে আপনি রেজাল্ট পাবেন। তা আমরা তখন ওইভাবে করলে তো ক্লায়েন্ট পাবো না। কিছুটা সহ্য করতে হবে, মানসিকভাবে প্রেশারগুলো সহ্য করতে হবে, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। যে একটা প্রোডাক্ট সেলের জন্য শুধু অ্যাড না, প্রথমত হচ্ছে ওই সিচুয়েশনটাকে, ওই সময়টা কি যাচ্ছে এখন। না, আমাদের সেলস ম্যানকে ক্রিয়েট করতে হবে। হুম। না, সেলস ম্যান ক্রিয়েটের জন্য টাইম দেওয়া লাগে। হুম, time দিতে হবে। একটা আমাদের 6টা অ্যাড রান করা লাগবে, 5টা হ্যাঁ, অ্যাড রান করা লাগবে। 3-4টা অ্যাড রান করা লাগতে পারে। Minimum তো লাগবে। হুম, হুম। এটা তো করার জন্য তারপরে ওই যেটা হচ্ছে যে আমাদের ডেমোগ্রাফিক ব্যাপারটা কি, যে ধরুন এই মুহূর্তে মানুষ হচ্ছে যে কেক কখন কিনবে, কেনার একটা সময় এটা বুঝতে হবে, কোন টপিক বাংলাদেশে চলতেছে এটা বুঝতে হবে, কোনটা এখন ট্রেন্ডে আছে এটা বুঝতে হবে। সব সময় সুযোগ দিয়ে, প্রাইস আছে, তারপর হচ্ছে মানুষের টাকা পয়সার ব্যাপার আছে, এবং ট্রেন্ডিং এর ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। কিন্তু আসবে স্যার, ইয়ে করতে হবে যে আপনাকে ওনার পেজে লাইক ফলোয়ার কিরকম, ওইটাও একটা ব্যাপার। যে আপনার পেজে লাইক ফলোয়ার, যে একটু আগে যেটা বললাম, লাইক ফলোয়ার যদিও কাজ হয় না, বাট ট্রাস্টে এটা কাজ করে। যে আপনার লাইক ফলোয়ার কেউই নাই, আরেকজনেরটাই। হ্যাঁ, আরেকটাই হচ্ছে ধরুন যে 10,000 লাইক আছে, তাহলে অর্ডার কাকে করবে? আপনি আর চালাই নিতে হবে না, এগুলোকে গ্রো করতে থাকেন, এটা বলবেন। ঠিক আছে, আর প্রশ্ন কারো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমরা একটা প্রশ্ন আছে। হুম ভাই জিটিএম ট্র্যাকিং নিয়ে বললাম না ভাই। হুম জিটিএম ট্র্যাকিং তো বাংলাদেশের মানুষ বুঝেই না। মানে ম্যাক্সিমামই বোঝেন, এই জন্য আপনাদের কাজের অনেক ভালোই আছে। জিটিএমটা বাইরের দেশে না, যে ওয়েবসাইট দিয়ে সেল করে, যেমন কেক, ওর তো ওয়েবসাইট নাই, আছে কি? তাহলে ওইখানে তো নাই। কিন্তু এগুলা প্রফেশনাল যারা ক্লায়েন্ট, যারা প্রোডাক্ট সেল করে ওয়েবসাইটের মাধ্যমে, এদেরকে আপনি সেল এনে দিতে পারবেন বেশি। আর যাদের হচ্ছে ট্রাভেল এজেন্সি আছে তাদের ক্ষেত্রে ওয়েবসাইট থাকলে আপনি অ্যাবাউট আছে, যে ক্লিক করবে তাকেই তো আমরা মনে করেন আবার একটা শো করব। অ্যাবাউট আস হোক, যেটাই হোক, ওয়েবসাইটে যারা আসতেছে তাদেরকে আপনার অ্যাড শো, তখন আপনার যদি পিক্সেল লাগবে, জিটিএম লাগবে, জিটিএম এর থ্রুতে পিক্সেল। ঠিক আছে, যাদের ওয়েবসাইটে নেই তাদের তো কিছু করে না, কিন্তু যার ওয়েবসাইট আছে তাকে অবশ্যই ট্র্যাকিং সেটআপ করে কাজ করবে। আমরা তো কাজ করি সবগুলো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছিলাম। এখন মনে করেন যদি অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজের আসলো, অন্য ল্যাঙ্গুয়েজের আসলে তাহলে এটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, আমার নিজের জন্য কঠিন। তখন ওই যে ডেভেলপার কেউ লাগবে, যেমন ডেটা লেয়ার। যে এখানে করতে
করতে সেট হ্যাঁ হ্যাঁ, কোড সেট করেন, ডেটা লেয়ার অন করেন, অনেক কাজ আছে। এর লাস্টের হ্যাঁ, গিয়ে করতে সেট করবেন। হ্যাঁ হ্যাঁ ভালো হয় কাস্টমারকে বলতে হবে যে আপনি এটা ওয়েব ডেভেলপার হ্যাঁ। শেষ আমার এত ওইটাই। আমি মার্কেটারে ওয়েবের কাজ নিতে গেলে ঝামেলায় পড়বে, ঠিক আছে? যে আপনি ডেভেলপারকে দিয়ে কোডটা দেন, ওই বসে যদি ওয়ার্ডপ্রেস হয় এটা করতে পারে। ভ্যালু অনেক বেশি, এই যে ট্র্যাকিং এর কাজটা তো অনেক বেশি ভ্যালু। হুম। হ্যাঁ, এটা তো কঠিন হলো। অনেক ভ্যালু। এবং বাংলাদেশে এটা এখন পর্যন্ত মানুষ বাংলাদেশের অ্যাড বলতে শুধু বুঝে যে বুস্ট, আসলে যে কি কত অ্যানালিসিস কত কি আছে ম্যাক্সিমামই জানে না। আর এই জন্য এরা চায় যে অ্যাড ডান করলে মনে হয় সেল হবে কালকে থেকে, বুঝতে পারছি? যে ফ্রেন্ডের কথা বললাম ভাই, আমাকে কালকে এক ফ্রেন্ড ফোন দিছে, ওর হচ্ছে এক রুট নাম্বার। ও বলছে আমার 1 ঘন্টার মধ্যে তুমি অ্যাড ডান করে দাও, আমি এখন অফিসে। আমি লাঞ্চ আওয়ারে আমি লাঞ্চ না করে 1 ঘন্টার সময় নিয়ে ওর একটা আমি রান করছি। হ্যাঁ 0.88 মানে হ্যাঁ, হ্যাঁ। সেন্ট খরচ হইছে, হ্যাঁ। ওর মোটামুটি 50 টা এসএমএস আসছে। হ্যাঁ হ্যাঁ জাস্ট 0.88 সেন্টে 50 টা। ও তো মানে 3-4টা গরু দেখলাম ওর মানে সেলের কাছাকাছি। এই তো অবস্থা। ও মহা খুশি। হবে, সেই অবস্থা। হ্যাঁ। আর যদি তুমি তোমার পেজে প্রতি মাসে 1-2 হাজার টাকা খরচ করো, ভালো হবে। এই বেনিফিট পাওয়া হচ্ছে গিয়ে কোরবানির দিকে। হ্যাঁ। তখন মানুষের কাছে রিস্ক তোমার বেশি থাকে, হ্যাঁ এমনি কিনবে। এমনিতেই কিনবে, এটা সত্যি কথা। জি এটা চল না, আমার নামাজে হ্যাঁ, তাহলে আজকে আমরা শেষ করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। অনলাইনে